চাঁদনি বমি করে নূরকে ভাসিয়ে দিয়েছে। নূর একটু ও নাক ছিটকাচ্ছে না, উল্টে চাঁদনিকে ঝাপটে ধরে রেখেছে। প্রায় 5 মিনিট পর চাঁদনির বমি থামল। উজ্জ্বল শ্যামবর্ণ মুখটা টগবগে লাল হয়ে গেছে চাঁদনির। চোখ থেকে টলটলিয়ে পানি পড়ছে। নূর এসব চোখের সামনে নিতে পারছে না। নূরের চোখে ও জল গড়াগড়ি করছে। বমি করতে করতে চাঁদনি নূরের সাথে নিজেকে ও ভাসিয়ে দিয়েছে। নূর শান্ত কণ্ঠে চাঁদনির মাথায় চুমো খেয়ে বলল, চাঁদ পাখিবনি থেমেছে? আর করবে? চাঁদনি কাপা কাপা কণ্ঠে মিনমিন করে বলল, না 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 না, আর করব না। তুমি একটু এখানেই বসো, আমি শার্টটা পাল্টে আসছি, এরপর তোমাকে চেঞ্জও করে দিব। চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। নূর চাঁদনিকে বালিশের সাথে ঠ্যাস দিয়ে বসিয়ে ওয়াশরুমে চলে গেল। বালিশ, চাদর, কম্বল সব বমি দিয়ে ভেসে গেছে। চাঁদনি চোখ দুটো বন্ধ করে রেখেছে। বমি করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে। নূর ওয়াশরুমে গিয়ে গায়ের শার্টটা খুলে খালি গায়ে আবার দৌড়ে চাঁদনির কাছে চলে এলো। কাবার্ড থেকে কালো রঙের একটা চুড়িদার বের করে নূর বেডের উপর রাখল। এরপর চাঁদনির পাশে বসে ফার্স্টে কম্বলটা চাঁদনির গা থেকে সরিয়ে সোজা ওয়াশরুমে নিয়ে জড়ো করল। চাঁদনি চোখ বন্ধ করে বড় বড় করে শ্বাস নিচ্ছে। নূর চাঁদনির মাথায় হাত বুলিয়ে মিনমিন করে বলল, চাঁদ পাখি কষ্ট হচ্ছে তোমার? চাঁদনি গলা ঘষছে আর বলছে, গলাটা খুব জ্বলছে, বমি করাতে এমনটা হচ্ছে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। নূর এবার চাঁদনির হাত ধরে আস্তে করে চাঁদনিকে বসিয়ে দিল। শাড়ির আঁচলের ক্লিপটা খুলে নূর চোখ বন্ধ করে চাঁদনির শাড়িটা খুলে ফেলল। রুমের লাইট অফ করে নূর চাঁদনিকে কালো রঙের চুড়িদারটা পরিয়ে দিল। বিছানার চাদরটা গুটিয়ে নূর চাঁদনির শাড়িসহ ওয়াশরুমে রেখে এলো। এবার চাঁদনিকে ফ্রেশ করানোর পালা। নূর আবার চাঁদনিকে আধকলে করে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে বিছানায় শুয়ে দিল। চাঁদনি চোখ বন্ধ করে নাক মুখ খিচে রেখেছে। দেখেই বোঝা যাচ্ছ চাঁদনির খুব অস্বস্তি লাগছে। নূর চাঁদনির দিকে একটু ঝুঁকে চাঁদনির নাকের সাথে নাক ঘষে বলল, চাঁদ পাখি উঠে পড়ো, খাবার খেতে হবে, এরপর মেডিসিন। চাঁদনি কপাল কুঁচকে বলছে, আমার গলাটা খুব জ্বলছে, ভাত খেতে পারবো না। কেক খাবে? হুম, সাথে আইসক্রিম। নূর মলিন হেসে চাঁদনির কপালে চুমো খেয়ে উঠে দাঁড়াল। এর মাঝেই দরজায় টোকা পড়ল। নূর দরজাটা খুলে রফিক দারোয়ানকে দেখল, হাতে মেডিসিনের প্যাকেট। নূর তাড়াতাড়ি মেডিসিনটা নিয়ে রফিক দারোয়ানের হাতে আবার টাকা গুজে বলল, ভাইয়া আর একটা হেল্প করো, দৌড়ে গিয়ে 1 প্যাকেট কেক আর 2টো আইসক্রিম নিয়ে আসবে। রফিক দারোয়ান এক মুহূর্ত দেরি না করে দৌড় লাগালো দোকানের উদ্দেশ্য। নূর দরজা আটকিয়ে চাঁদনির পাশে বসে মেডিসিনগুলো চেক করছে। প্রায় 10 মিনিট পর রফিক দারোয়ান হাতে করে কেক আর আইসক্রিম নিয়ে এলো। নূর 2টো আইসক্রিম থেকে একটা আইসক্রিম মিহার জন্য নিচে পাঠিয়ে দিল। এরপর দরজা লাগিয়ে চাঁদনির পাশে বসল। চাঁদনিকে খুব কেয়ারফুল্লি কেক আর আইসক্রিম খাইয়ে নূর মেডিসিন খাইয়ে চাঁদনিকে বিছানায় শুয়ে দিল। কাবার্ড থেকে আরেকটা কম্বল বের করে নূর চাঁদনির গায়ে জড়িয়ে দিল। চাঁদনি কম্বল আঁকড়ে আরামসে ঘুম দিল। চাঁদনির এই মুহূর্তে ঘুমটা বেশ জরুরি। প্রায় আধ ঘন্টা ধরে নূর চাঁদনির মাথায় হাত বুলিয়েছে। চাঁদনি যখন গভীর ঘুমে তলিয়ে গেছে তখন নূর চাঁদনির পাশ থেকে উঠে ওয়াশরুমে গিয়ে সমস্ত জামা কাপড়, চাদর, কম্বল ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ওয়াশ করে ফেলল। এর মাঝেই নিচ থেকে হাঁক ডাকের আওয়াজ শোনা গেল। নূর বেশ বুঝতে পেরেছে বাড়ির অতিথিরা চলে এসেছে। গায়ে একটা হোয়াইট শার্ট জড়িয়ে নূর রুমের লাইট করে দরজাটা হালকা ভেজিয়ে রুম থেকে বের হয়ে গেল।
নিচে নেমেই নূর সাবিহা, আজমির, সাবিহার শ্বশুর, শাশুড়িকে দেখতে পেল। সাথে সানিও আছে। নূরকে দেখা মাই সানির মুখটা রাগে লাল হয়ে গেছে। মেয়ে আর মেয়ের জামাইকে দেখে মিসেস হালিমা খুশিতে আকাশে উড়ছে। মেয়ে আর মেয়ের জামাইকে ঝাপটে ধরে রেখেছে মিসেস হালিমা। নূর মাথায় শয়তানি বুদ্ধি এঁটে সাবিহার শাশুড়ির পাশে চিপকে দাঁড়াল। মিসেস আসমা মানে সাবিহার শাশুড়ি নূরকে দেখে ভালো মন্দ জিজ্ঞেস করল। নূর ফিসফিসিয়ে মিসেস আসমার কানে অনেকক্ষণ যাবৎ ফুসুর ফুসুর করেই যাচ্ছে। প্রায় 10 মিনিট পর ওদের ফুসুর ফুসুর শেষ হল। নূর বাঁকা হেসে মিসেস আসমাকে বলল, পারবেন তো আন্টি? আপনি কিন্তু ছেলের মা। মিসেস আসমা ও বাঁকা হেসে বলল, পারতে হবে আমাকে। কোজ আমি ছেলের মা? এই তো শাশুড়ির মতো কথা। আন্টি আপনি চালিয়ে যান, আমি আপনার পাশে আছি। তুমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কি করি। এর মাঝেই সাবিহা নিজেকে মিসেস হালিমার থেকে ছাড়িয়ে আজমিরকে উদ্দেশ্য করে হেসে হেসে বলল, আজমির গাড়ি থেকে ট্রলিটা নিয়ে এসো। আজমির সাবিহার কথা মতো যেই না পিছু ফিরে সদর দরজার দিকে মোড় নিতে যাবে এর আগেই মিসেস আসমা আজমিরকে থামিয়ে কিছুটা রেগে বলল, বাড়ির জামাই হয়ে তুমি কেন এসব করবে আজমির? করবে তো সাবিহা। কোচ তুমি ওদের বাড়ির অতিথি। মিসেস হালিমা তেরে এসে মিসেস আসমাকে বলল, কেন কেন? আমার মেয়ে কেন ট্রলি টানতে যাবে? বাড়ির বউ বলে কি আমার মেয়েকে এসব ছেলেদের কাজও করতে হবে? হুম হবে। আমার ছেলের বউকে আমি যেভাবে ইচ্ছে সেভাবে নিয়ন্ত্রণ করব। এতে আপনার কি? আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থাকুন। মেয়ের মা হয়ে সব জায়গায় নাক গলাতে আসবেন না। মিসেস হালিমা রেগে মেগে আঙ্গুল তুলে যেই না কিছু বলতে যাবে এর আগেই নূর মিসেস হালিমাকে উদ্দেশ্য করে বলল, ওহো ফুফু আম্মু, তুমি কেন ওদের শাশুড়ি বৌমার মাঝে নাক গলাচ্ছ? এটা ওদের সাংসারিক ব্যাপার। উনি উনার ছেলের বউকে যেভাবে ইচ্ছে সেভাবে খাটাবে। এতে দোষের কি আছে? তোমার যেমন হক আছে নিজের ভাইয়ের সংসারে এসে ভাইয়ের ছেলের বউদের দিয়ে বাড়ির সমস্ত কাজ করানোর, তেমনি উনারও তো হক আছে নিজের ছেলের বউকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানোর। তোমারওর থেকে তো উনার হক বেশি। সো চুপচাপ দেখো কিভাবে উনি উনার ছেলের বউয়ের উপর রাজ করে। এতে সবারই মঙ্গল। দেখা যাবে বেশি কথা বাড়াতে গেলে তোমার মেয়েরই সংসারে অশান্তি হবে। বলা যায় না হয়তো আসমা আন্টি তোমার মেয়েকে সারা জীবনের জন্য তোমার কাছে রেখে চলে যাবে। তাই বলছি মেয়ের মায়েদের একটু নরম হতে হয় বুঝলে, সাথে মেয়েদেরও। মিসেস আসমা বাঁকা হেসে সাবিহাকে উদ্দেশ্য করে বলল, যাও সাবিহা, ট্রলি টানিয়ে এসো। আমি তো ভাবছি আজ থেকে তোমাকে দিয়ে বাড়ির সব কাজ করাব। বাড়িতে ম্যাড সার্ভেন্টও আর রাখব না। কি দরকার আমার ছেলের টাকা পয়সা নষ্ট করার? আমার ছেলে খুব কষ্ট করে টাকা পয়সা কামাচ্ছে, এভাবে ফাও কাজে উড়ানোর জন্য নয়। সাবিহা বেকুব হয়ে ওর শাশুড়ির দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলছে, আম্মুর আবার কি হলো? 2 বছর হলো আমার বিয়ের। কই কখনো তো আম্মু আমার সাথে এমন লুজ বিহেভ করেনি। বেছে বেছে আজই বা কেন মামুর বাড়িতে এসে এমন লুজ বিহেভ করছে? মিসেস হালিমা মাথা নিচু করে রেখেছে। আজমির মিসেস আসমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মিসেস আসমা আজমিরকে বাঁকা হেসে চোখ টিপে কিছু একটা বুঝাল। আজমির ওর আম্মুর ইশারা বুঝে মুচকি হাসল। সাবরিনা আবরার, সেলিনা চৌধুরী আর মিহা মনে মনে হেসে কুটিকুটি। ওরা বেশ বুঝতে পেরেছে এসব নূরের চাল। নূরই মিসেস আসমার কানে কিছু একটা ঢুকিয়েছে। আজমির গলাটা ঝাঁকিয়ে সাবিহাকে কড়া কণ্ঠে বলল,
যাও সাবিহা, ট্রলিটা নিয়ে এসো। আজকের পর থেকে আমার আম্মু যা যা আদেশ করবে সব আদেশ তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একটু পান থেকে চুনন খসলেই আমি কিন্তু বাধ্য হব তোমাকে বাপের বাড়ি রেখে আসতে। মিসেস হালিমা কয়েকটা শুকনো ঢোক গিলে সাবিহাকে উদ্দেশ্য করে বলল, যা মা, ট্রলিটা নিয়ে আয়। আজমির যা বলছে শুন। সাবিহা চোখে জল নিয়ে ট্রলি আনতে চলে গেল। মিসেস হালিমা মেয়ের যাওয়ার পথে তাকিয়ে মুখটা কাদো কাদো করে রেখেছে। সাবরিনা, আবরার আর মিহা নূরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। নূর ওদের দিকে তাকিয়ে বাঁকা হেসে সিঁড়ি বেয়ে সোজা চাঁদনির কাছে চলে গেল। নূর যাওয়ার সাথে সাথেই সানি এদিক সেদিকে চোখ বুলিয়ে চাঁদনিকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সানি কিছুটা ব্যর্থ হয়ে মুখটা কালো করে ফেলল। সাবরিনা, আবরার আর মিহা রকমারি নাস্তা এনে ডাইনিং টেবিলে সাজিয়ে দিল। মিসেস হালিমা গলা ঝাঁকিয়ে মেয়ের শ্বশুর বাড়ির লোকদের টেনে এনে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। সাবিহা কাদো কাদো মুখ করে বসে আছে। মেয়ের চোখ মুখের অবস্থা দেখে মিসেস হালিমার চোখে ও জল এসে গেছে। মিহা এসব দেখে প্রচুর মজা নিচ্ছে। নূর রুমের ড্রিম লাইট অন করে চাঁদনির পাশে বসে চাঁদনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বিড়বিড় করে বাঁকা হেসে বলছে, আমার চাঁদ পাখির উপর নির্যাতন করা, তাই না? আমি এর উসুল করায় গন্ডায় তুলব, কাটা দিয়ে কাটা তুলব। নীর ভাইয়ার বিয়ের আগেই ওই বদ মহিলা টাইট হয়ে যাবে। কথাগুলো বলেই নূর চাঁদনিকে ঝাপটে ধরে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ল। রাত 12টা। দরজার খটখটের আওয়াজে নূরের কাঁচা ঘুমটা ভেঙে গেল। হাবিব আবরার দরজার বাইরে থেকে নূরকে ডাকছে। নূর তাড়াতাড়ি শোয়া থেকে উঠে চাঁদনির গায়ে ভালো করে কম্বলটা জড়িয়ে দৌড়ে গিয়ে রুমের দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই হাবিব আবরার, মাহিন আর নীর হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ল। হাবিব আবরার চোখ মুখ লাল করে নূরের কাঁধে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না নূর, আমি কালই বড় আপুর একটা ব্যবস্থা করব। কিছু না বলতে বলতে আপুকে একেবারে মাথায় তুলে ফেলেছি। এবার মাথা থেকে টেনে হেছড়ে নিচে নামানোর সময় এসে গেছে। মাহিন আর নীর ও মাথা নাড়িয়ে সম্মতি জানাল। নূর বড় একটা হাই তুলে হাবিব আবরারকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলল, আমাদের কিছু করতে হবে না আব্বু, যা করার সাবিহা আপুর শাশুড়িই করবে। কাল থেকেই শুরু হবে ধামাকা। তোমরা গিয়ে রেস্ট করো, এসব নিয়ে ভেবো না। মাহিন নূরের কাঁধে হাত রেখে বলল, চাঁদ সুস্থ আছে তো? মিহা তো চাঁদের জন্য কান্নাকাটি করে শেষ। মিহা অলরেডি রুমে বসে বসে ফুফু আম্মুকে সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করে ফেলছে। মাহিনের কথা শুনে সবাই হু হা করে হেসে দিল। হাসির আওয়াজে চাঁদনি একটু নড়েচড়ে উঠল। হাবিব আবরার তাড়াতাড়ি করে মাহিন আর নীরকে নিয়ে রুম থেকে বের হয়ে নূরকে উদ্দেশ্য করে মিনমিনিয়ে বলল, কাল সকালে কথা হবে। চাঁদের ঘুম ভেঙে গেলে হয়তো পায়ের ব্যথাটা আবার দিবে। দরজা আটকে ঘুমিয়ে পড়ো। নূর মুচকি হেসে দরজা আটকে আবার চাঁদনির পাশে শুয়ে পড়ল। চাঁদনি নড়েচড়ে নূরকে ঝাপটে ধরে একেবারে নূরের বুকের সাথে মিশে গেল। নূর মুচকি হেসে চাঁদনিকে টাইট করে জড়িয়ে ধরে ঘুমেরোর রাজ্যে পা বাড়াল। পরের দিন সকাল 9টা। নূর প্রায় 1 ঘন্টা আগেই ঘুম থেকে উঠে গেছে। চাঁদনি এখনো ঘুমে আচ্ছন্ন। নূর চাঁদনিকে না ডেকে ফ্রেশ হয়ে বাড়ির গার্ডেনে মিসেস আসমা আর আজমিরের সাথে মিসেস হালিমাকে নিয়ে চর্চা করছে। মিসেস আসমা হাঁটছে আর নূরকে উদ্দেশ্য করে বলছে, তুমি চিন্তা করো না নূর, এই 1 সপ্তাহের মধ্যেই আমি সাবিহারর আম্মুকে শুধরে নিব। যখন চোখের সামনে নিজের মেয়ের নির্যাতন দেখবে তখন অন্য মেয়ের কষ্টটা বুঝবে। এই 2 বছরে আমি সাবিহার সাথে কোনো অন্যায় করিনি, নিজের মেয়ের মতো দেখেছি।
তবে এই একটা সপ্তাহ সাবিহার সাথে অন্যায় করতে হবে। হয়তো কষ্ট হবে, তবে কিছু করার নেই। নূর মুচকি হেসে মিসেস আসমার দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস আন্টি, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আমি মন থেকে চাই ফুফু আম্মু শুধরাক। কোচ কিছুদিন পরেই হয়তো সানির ও বিয়ে ঠিক হবে। সানির বউ ও যেন এমন নির্যাতনের শিকার না হয়, এর ব্যবস্থা আগে থেকেই নিতে হবে। আজমির আর মিসেস আসমা মুচকি হেসে সায় জানাল। নূর আর দেরি না করে বাড়ির ভিতর ঢুকে সিঁড়ি বেয়ে সোজা রুমে চলে এলো। রুমে ঢুকেই নূর বেকুব হয়ে গেল। চাঁদনি শোয়া থেকে উঠে আধবসা হয়ে চোখ মুখ খিচে কান্না করছে। নূর বেশ পেরেশান হয়ে চাঁদনির পাশে বসে কাট কাট গলায় বলল, কি হয়েছে চাঁদ পাখি, কাঁদছ কেন? চাঁদনি রাগ দেখিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলে তুমি? কখন থেকে তোমাকে ডাকছিলাম। আমি তো নিচে গিয়েছিলাম একটু কাজে। কেন চাঁদ পাখি, ওয়াশরুমে যাবে? হুম। নূর আর দেরি না করে চাঁদনির চোখের জলগুলো মুছে চাঁদনিকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে হাই কমোডে বসিয়ে দিয়ে ওয়াশরুমের বাইরে এসে দাঁড়াল। প্রায় 15 মিনিট পর চাঁদনি নূরকে ডাক দিল। নূর ওয়াশরুমে ঢুকে চাঁদনিকে ফ্রেশ করিয়ে আবার বেডের উপর বসিয়ে দিল। চাঁদনি মুখটা কাচুমাচু করে নূরের দিকে তাকিয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে নূর ভাইয়া। নূর মুচকি হেসে বলল, মুখটা মুছিয়ে দেই, এরপর দুজন মিলে ব্রেকফাস্ট টেবিলে যাব। নিচে যেতে ইচ্ছে করছে না আমার, নিচে অনেক টুইস্ট ওয়েট করছে বুঝলে, না গেলে মিস করবে। চাঁদনি কিছুটা অবাক হয়ে বলল, কি টুইস্ট নূর ভাইয়া? গেলেই বুঝবে। কথাগুলো বলেই নূর চাঁদনির মুখটা টাওয়াল দিয়ে মুছে চাঁদনিকে কোলে তুলে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে সোজা ড্রয়িং রুমে চলে এলো। ডাইনিং টেবিলে উপস্থিত বাড়ির সব মেম্বাররা নূরের কোলে চাঁদনিকে দেখে মুচকি মুচকি হাসছে। মিসেস হালিমা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে নূর আর চাঁদনির দিকে। নূর খুব সাবধানে চাঁদনিকে একটা চেয়ার টেনে বসিয়ে দিল। পাশের একটা চেয়ার টেনে নূর ও বসে পড়ল। চাঁদনি ভয়ার্ত দৃষ্টিতে মিসেস হালিমার দিকে তাকিয়ে আছে। মিসেস হালিমা তীক্ষ্ণ দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে আছে। হাবিব আবরার গলা ঝাঁকিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, এখন কেমন আছো চাঁদমা? চাঁদনি মৃদু হেসে বলল, ভালো আছি আঙ্কেল। হাবিব আবরার মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দিল। সাবিহা খুব আয়েস করে যেই না স্যান্ডউইচে বাইট বসাতে যাবে, এর আগেই মিসেস আসমা কররা কণ্ঠে সাবিহাকে বলল, সাবিহা এখনই কিচেনে গিয়ে আমার জন্য গরম গরম 1 কাপ চা বানিয়ে আনো। আমার চা খেতে ইচ্ছে করছে। আমি চা খাওয়ার পর তুমি নাস্তা করবে ওকে? সাবিহা অসহায় দৃষ্টিতে মিসেস আসমার দিকে তাকিয়ে আছে। মিসেস হালিমা কিছুটা রেগে মিসেস আসমাকে বলল, মেয়েটা মায় খেতে বসেছে, এর মাঝেই আপনি চায়ের অর্ডার দিয়ে দিলেন? এত খেতে হবে না। বিয়ের পর মেয়েদের খাওয়া কমিয়ে দিতে হয়, সংসারের আয় করতে হয় বুঝলেন? শুনুন বেআইন, এটা আমার ভাইয়ের সংসার, আপনার সংসার না। ওহ, ভাইয়ের সংসারে মেয়ে অন্য ধ্বংস করলে দুই কথা হয় না, কিন্তু ভাইয়ের সংসারে যদি ভাইয়ের ছেলের বউরা অধিকার খাটিয়ে খেতে যায় তখন অন্য ধ্বংস হয়, তাই না? তখন মুখ দিয়ে আপনা আপনি সংসারের আয় চলে আসে। উপস্থিত সবাই বেশ মজা নিচ্ছে। চাঁদনি বেকুব হয়ে দুই বেআইনের ঝগড়া দেখছে। মিসেস হালিমা মাথাটা নিচু করে রেখেছে, তবে উনি মনে মনে রাগে ফুঁসছে। সাবিহা নিরুপায় হয়ে খাবার টেবিল ছেড়ে উঠে কিচেন রুমে গিয়ে চুলায় চা বসিয়ে দিয়ে কাঁদছে। মিসেস আসমা মনে মনে বেশ কষ্ট পাচ্ছে। সাবিহার প্রতি নির্দয় হতে উনার ও বেশ খারাপ লাগছে, বাট কিছু করার নেই।
মেয়ের মায়ের স্বভাব ঠিক করতে হলে একটু কঠোর হতেই হবে। নূর বাঁকা হেসে মিসেস হালিমার দিকে তাকিয়ে বলল, কি ফুফু আম্মু, খুব কষ্ট হচ্ছে মেয়ের জন্য? মিসেস হালিমা জোরপূর্বক হাসি টেনে নূরের দিকে তাকিয়ে বলল, কষ্ট কিসের? মেয়ে যেহেতু হয়েছে শ্বশুর, শাশুড়ির কথা তো শুনতেই হবে। শ্বশুর শাশুড়ি যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে। নূর তাচ্ছিল্যের হাসি দিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, দেখব কতদিন সহ্য করতে পারো। চাঁদনি নিচের দিকে তাকিয়ে স্যান্ডউইচ গিলে যাচ্ছে। চাঁদনি ঠিক বুঝতে পারছে এসব নূরের চালাকি। নূরর কিছুক্ষণ পর পর চাঁদনির মুখে সিদ্ধ ডিম পুড়ে দিচ্ছে। চাঁদনি ও লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিচ্ছে। এর মাঝেই সানি এসে ব্রেকফাস্ট টেবিলে জয়েন করল। চাঁদনিকে দেখা মাই সানির মুখে হাসি ফুটে উঠল। চাঁদনি এখনো সানির দিকে মুখ তুলে তাকায়নি। নূর এদিক সেদিকে না তাকিয়ে চাঁদনিকে ডিম খাওয়াতে ব্যস্ত। মিহা আর মাহিন প্রায় অনেকক্ষণ ধরে সানির দিকে তাকিয়ে আছে। ওরা দুজনই বুঝতে পারছে সানির দৃষ্টি খুব খারাপ। এর মাঝেই মিনার সিঁড়ি বেয়ে নিচে নামছে আর খানিক চেঁচিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলছে, চাঁদ ভাবি, জায়মার ফোন নাম্বারটা একটু দিবে? চাঁদনি মিনারের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, আমার রুমে টেবিলের উপর ফোনটা রাখা আছে। কল লগের ফার্স্ট নাম্বারটাই জায়মার। মিনার দাঁত বের করে হেসে দৌড়ে চাঁদনির রুমে চলে গেল। সাবিহা চা করে মিসেস আসমার সামনে রাখল। মিসেস আসমা চায়ের কাপে চুমুক দিচ্ছে আর সাবিহাকে কড়া কণ্ঠে বলছে, সাবিহা, আজ তুমি পুরো বাড়ির লোকদের জন্য রান্না করবে, একা হাতে। কেউ তোমাকে সাহায্য করবে না, এমনকি তোমার আম্মুও না। মিসেস হালিমা কিছুটা নত হয়ে বলল, বেআইন একটু বেশি হয়ে গেল না? আপনিই বলুন না, আমার মেয়ে একা হাতে এত লোকের রান্না কিভাবে করবে? কেন কেন একা হাতে পারবে না কেন? মেয়ে হয়েছে যেহেতু রান্না তো করতেই হবে। এভাবেই মেয়েদের সংসার জীবনে চলতে হয়। আমি তো ভাবছি বাড়িতে গিয়ে সব কাজে লোকদের ছাঁটাই করে দেব। কি দরকার আমার ছেলের টাকা নষ্ট করার? বাড়ির বউ সব কাজ করবে। হাবিব আবরার মিসেস আসমার মাথে গলা মিলিয়ে বলল, ভুল কিছু বলেননি। বাড়ির বউদের এত মাথায় তুলতে নেই, না হয় স্বামী নিয়ে আলাদা হয়ে যাবে। মিসেস হালিমা রাগী দৃষ্টিতে হাবিব আবরারকে উদ্দেশ্য করে বলল, সব তুই কি বলছিস ভাই? সাবিহা না তোর বড় বোনের মেয়ে? মামা হয়ে তুই ভাগ্নির নামে এসব বলতে পারলি? তুমি যদি ফুফু হয়ে নিজের ভাইয়ের ছেলে বউদের সাথে এমন বাজে ব্যবহার করতে পারো তাহলে আমি কেন পারব না? মিসেস হালিমা মাথাটা নিচু করে চুপ হয়ে গেল। নূর বেশ মজা নিচ্ছে আর বাঁকা হাসছে। চাঁদনির খাওয়া প্রায় শেষের দিকে। নূর টেবিল ছেড়ে উঠে কিচেনে গিয়ে এক গ্লাস গরম গরম দুধ এনে চাঁদনির মুখের কাছে ধরল। চাঁদনি মুখটা কালো করে দুধের গ্লাসের দিকে তাকিয়ে আছে। নূর চোখ লাল করে চাঁদনির দিকে তাকাল। চাঁদনি কিছুটা ভয় পেয়ে নূরের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে গড়গড় করে পুরো গ্লাস দুধ ভ্যানিশ করে দিল। নূর আবার টেবিল ছেড়ে উঠে চাঁদনিকে কোলে নিয়ে সোজা সিঁড়ি বেয়ে নিজেদের রুমে চলে গেল। চাঁদনিকে বেডের উপর বসিয়ে দিয়ে নূর ডেস্কের উপর থেকে মেডিসিন বক্সটা নিয়ে প্রেসক্রিপশন অনুযায়ী এক এক করে ট্যাবলেট ছাড়িয়ে পানি সহ ট্যাবলেটগুলো চাঁদনির মুখের সামনে ধরল। চাঁদনি কপাল কুঁচকে সবগুলো ট্যাবলেট পানি দিয়ে গিলে নিল। মেডিসিন বক্স আর পানির গ্লাসটা ডেস্কের উপর রেখে নূর ড্রেসিং টেবিলের ঝুড়ি থেকে চিরুনি নিয়ে চাঁদনির মাথার পিছনে দাঁড়িয়ে জট লাগানো এলোমেলো চুলগুলো খুব সাবধানে আঁচড়িয়ে দিচ্ছে। চাঁদনি নাক মুখ খিচে বলল, নূর ভাইয়া আসতে, ব্যথা পাচ্ছি তো। নূর কিছু একটা ভেবে বলল, ওয়েট, আমি এখনই আসছিস।
নূর চাঁদনির পিছন থেকে সরে আবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে তেলের কৌটোটা নিয়ে চাঁদনির পিছনে দাঁড়াল। চাঁদনি চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বলল, আমি তেল দিব না। তেল দিল চুলগুলো চুপসে যায়। বিচ্ছিরি লাগে। লাগুক। তেল দিল মাথা ও ঠান্ডা থাকবে, আর ব্যথাও করবে না। চাঁদনি মনটা খারাপ করে মাথা নিচু করে রেখেছে। নূর পিছনে দাঁড়িয়ে চাঁদনির মাথায় সুন্দর করে তেল দিয়ে চুলগুলো আঁচড়িয়ে দিল। চাঁদনি হাত বাড়িয়ে চুলগুলো খোপা করে নিল। নূর ওয়াশরুমে গিয়ে অয়েলি হাতটা ওয়াশ করে টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে আয়মনের নাম্বারে কল করল। প্রথম কল বাজার সাথে সাথেই আয়মন কলটা রিসিভ করে ফেলল। ওই পাশ থেকে আয়মন বেশ ক্লান্ত কণ্ঠে বলল, হুম বল, কেমন আছিস? ব্যস্ত মনে হচ্ছে তোকে। হুম, ঢাকা আসলাম গতকাল রাতে, অফিসের কাজে। চাঁদের নাম্বারে অনেকবার ডায়াল করেছি, বাট চাঁদ কলটা রিসিভই করল না। অ্যাকচুয়ালি চাঁদ পাখির পা। আর কিছু বলতে পারল না। চাঁদনি ইশারা করে বলল চুপ হয়ে যেতে, আয়মনকে কিছু না বলতে। নূর ও প্রসঙ্গ ঘুরানোর জন্য আমতা আমতা করে বলল, কিছু না। আচ্ছা, এখন রাখছি, পরে কথা বলবো। আয়মন কিছুটা পেরেশান হয়ে বলল, একদম কল কাটবি না। আগে বল, চাঁদ ঠিক আছে তো? হুম, ঠিক আছে। তাহলে কল করলি কেন? আমি ভেবেছিলাম তুই চট্টগ্রাম আছিস। চাঁদ পাখির বই খাতাগুলো ওই বাড়ি থেকে নিয়ে আসার জন্য তোকে কল করেছিলাম। এক কাজ কর, সোহানি আপুর কাছে কল করে বলে দে, ফয়েজ ভাইকে দিয়ে পাঠিয়ে দিবে। হুম, তাই করতে হবে। আচ্ছা, রাখছি, পরে কথা হবে। চাঁদের খেয়াল রাখিস। হুম, বাই। নূর কলটা কেটে সোহানির নম্বরে মেসেজ করে বলে দিল চাঁদনির বই পতগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। সোহানি ওর সাথে সাথে রিপ্লাই দিয়ে ওকে বলে দিল। নূর চাঁদনির হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, গেমস খেলো বসে বসে, আমাকে পড়তে হবে। একটু পর তোমার বই খাতা ও চলে আসবে, তখন তুমি ও আমার সাথে পড়বে। চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। তবে মনে মনে সে নূরকে ওয়াশ করে ফেলছে। চাঁদনি মুখটা কালো করে বিড়বিড় করে বলছে, ঈশ্বস, কি দরকার ছিল পাটা এমন সময় পড়ার? গেলাম তো পুরোপুরি ফেঁসে। এখন সারাদিন বই খাতায় মুখ গুজে রাখতে হবে। রুম থেকে একটু বের ও হতে পারব না। বিয়ের আমেজটাই শেষ। নূর বেশ বুঝতে পারছে চাঁদনি মনে মনে বেশ বিরক্ত। সে অসবে পাওয়া না দিয়ে পড়ার টেবিলে বসে পড়ায় মনোযোগ দিল। চাঁদনি মুখটা ভার করে ফেসবুকে স্ক্রুলিং করছে। অন্যদিকে মাহিন ব্রেকফাস্ট সেরে রুমে ঢুকে অফিসের জন্য রেডি হচ্ছে। ব্ল্যাক প্যান্ট সাথে ইন করা ব্ল্যাক শার্ট, শার্টের কলারে টাই ঝুলানো, হাতে ব্ল্যাক ওয়াচ। এবার শুধু চুলগুলো সেট করার পালা। আয়নাতে মাহিন নিজেকে দেখতে বেশ ব্যস্ত। ঘড়িতে বাজছে সকাল 10টা। আজ প্রচণ্ড লেট হয়ে গেছে মাহিনের। এর মাঝেই মিহা রুমে ঢুকে দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে মাহিনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মাহিনের এই ড্যাশিং লুকটা মিহাকে কাত করে দিচ্ছে। তাই সে রুমের দরজা আটকে দিয়ে পিছন থেকে মাহিনকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরল। মাহিন কিছুটা অবাক হয়ে পিছু ফিরে মিহাকে বলল, সূর্য আজ কোনো দিকে উঠল? কখনো তো নিজ থেকে আমাকে জড়িয়ে ধরো না, আজ হুট করে এত ভালোবাসা কোত্থেকে উদয় হল? মিহা কিছুটা অভিমানী কণ্ঠে বলল, তুমি অনেক চেঞ্জও হয়ে যাচ্ছ মাহিন। ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। মাহিন চোখে মুখে রাগ ফুটিয়ে মিহাকে হেঁচকা টান দিয়ে ওর মুখোমুখি দাঁড় করিয়ে বলল, কি বললে তুমি? আমার ভালোবাসা কমে যাচ্ছে? মিহা কিছুটা রাগ দেখিয়ে বুকের উপর দুই হাত গুজে মাহিনের চোখের দিকে তাকিয়ে বলল,
যাচ্ছেই তো। চোখের সামনে রোজ দেখছি নূর কি সুন্দর চাঁদের খেয়াল রাখে, চাঁদকে খাইয়ে দেয়, চাঁদের জন্য কাঁদে, চাঁদকে হুটহাট কোলে তোলে নেয়। তুমি তো এসবের কিছুই করো না, শুধু কাজ কাজ আর কাজ। আমাকে একটু সময়ও দাও না। মাহিন হু হা করে হেসে বলল, ও আচ্ছা এই ব্যাপার। শুনো মিহা, আল্লাহ যেন না করে চাঁদের মতো যদি তুমিও অসুস্থ হতে, তাহলে আমিও তোমাকে খাইয়ে দিতাম, তোমার জন্য কাঁদতাম, তোমাকে কোলে নিতাম, সারাক্ষণ তোমার পাশে থাকতাম, তোমার খেয়াল রাখতাম। মিহা কিছুটা মন খারাপ করে বলল, যাই হোক, তুমি আমাকে একটুও ভালোবাসো না। মাহিন কিছুটা তেড়ে গিয়ে মিহার নাকের সাথে নাক লাগিয়ে তেজি কণ্ঠে বলল, সবার ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম হয় না মিহা। আমিও তোমার জন্য পাগলামি করি, আমিও তোমাকে ভালোবাসি, তোমার কথা সারাদিন ভাবি, তোমার হাজার হাজার ছবি দেখে অফিসের বেশিরভাগ সময় কভার করি। আর সারাক্ষণ ছটফট করি কখন বাড়িতে ফিরে তোমাকে দেখব, তোমাকে বুকে নিয়ে ঘুমাবো, তোমার ভয়েসটা শুনব। তোমাকে যদি আমি ভালোই না বাসতাম তাহলে সুদূর আমেরিকা থেকে তোমার সন্ধানে অচেনা শহরে চলে আসতাম না। তোমাকে কোর্ট ম্যারেজ করার কথা চিন্তাও করতাম না। তোমার জন্য মমো ড্যাডেকে কষ্ট দিতাম না, ওদের কথা অমান্যও করতাম না। মিহা বেশ বুঝতে পেরেছে মাহিন রেগে গেছে, তাই সে আর দেরি না করে মাহিনকে ঝাপটে ধরে বিড়বিড় করে বলল, সরি মাহিন, আমি তো জাস্ট মজা করেছি। আমি তো জানি আমার মাহিন আমাকে কতটা ভালোবাসে। মিহা কিছুটা থেমে আবার বলল, আচ্ছা মাহিন, আমার একটা রিকোয়েস্ট রাখবে? মাহিন কিছুটা শান্ত হয়ে রাগটাকে কন্ট্রোল করে মিহাকে ঝাপটে ধরে বলল, বলো মিহা। আজ তুমি অফিস যেও না প্লিজ, আমি কিছুতেই আজ তোমাকে ছাড়ব না। এর মাঝেই মাহিনের ফোন বেজে উঠল। আফতাব চৌধুরী কল করেছে। মাহিন মিহাকে ছেড়ে কলটা রিসিভ করেই আমতা আমতা করে আফতাব চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, ড্যাড সরি, আজ আমি অফিস আসতে পারবো না। কেন মাহিন? শরীর খারাপ? না ড্যাড, এমনি ভালো লাগছে না। ওকে, নো প্রবলেম, রেস্ট করো, বাই। আফতাব চৌধুরী কল ছেড়ে কাজে মনোযোগ দিল। মিহা খুশিতে খিলখিল করে হেসে মাহিনকে টাইট করে জড়িয়ে ধরল। মাহিন মৃদু হেসে মিহাকে জড়িয়ে ধরে ধপাস করে বেডের উপর শুয়ে পড়ল। মিহা একেবারে মাহিনের বুকের সাথে মিশে গেছে। মাহিন বাঁকা হেসে মিহাকে হেঁচকা টান দিয়ে বেডের উপর ফেলে মিহার উপরে উঠে গেল। মিহা বেশ বুঝতে পেরেছে মাহিনের মতলব খারাপ। মিহা হা করে কিছু বলতে যাবে, এর আগেই মাহিন মিহার ঠোঁট আঁকড়ে ধরল। মিহা মাহিনকে বাধা না দিয়ে উল্টে মুচকি হেসে মাহিনের পিছনের চুলগুলো আঁকড়ে ধরল। প্রায় 5 মিনিট পর মাহিনের ফোনে টুংটাং করে একটা মেসেজ এলো। মিহা অনেক জোরাজুরি করে মাহিনের ঠোঁট থেকে ওর ঠোঁট আলাদা করে পাশে হাতড়িয়ে মাহিনের ফোনটা হাতে নিল। মেসেজটা দেখার সাথে সাথেই মিহার চোখে জল চলে এলো। মিহা ধাক্কা দিয়ে মাহিনকে ওর উপর থেকে সরিয়ে বেড থেকে নেমে সোজা দাঁড়িয়ে পড়ল। মাহিন কপাল কুঁচকে মিহার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মিহা, এমন করছো কেন? মিহা ঝাঝালো কণ্ঠে মাহিনের দিকে তাকিয়ে বলল, মিষ্টি কে মাহিন? মাহিন চরম আশ্চর্যিত হয়ে বেডের উপর থেকে মিহার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি কিভাবে বলবো মিষ্টি কে? আমি তো এই নামটা জীবনে প্রথম শুনলাম। মিথ্যে বলছো তুমি। ওই মেয়ের সাথে নিশ্চয়ই তোমার অ্যাফেয়ার চলছে। আর ইউ ক্রেজি মিহা? কি যা তা বলছো এসব? যা সত্যি তাই বলছি। তুমি আমাকে ঠকিয়েছ মাহিন। ইউ আর চিটার। মিহা প্লিজ ভেবে চিনতে কথা বলো। আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমি যা বলছি ভেবে চিনতে বলছি।
তুমি একটা ঠক, ক্যারেক্টারলেস ছেলে। আমার ভুল হয়ে গেছে তোমাকে চিনতে। মাহিন গলার টাইটা টানতে টানতে রাগে গিজগিজ করে বলছে। এই তুমি কিসের ভিউইতে এসব বলছো? তোমার মাথা টোটালি গেছে বুঝছো? ইউ আর টোটালি ম্যাড। মিহা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে আর বলছে, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে বুঝলে। আমি অযথা কিছু বলছি না। আমাকে ম্যাড বলার আগে ভেবে চিনতে বলবে। ওকে ফাইন, প্রমাণ দেখাও। এখনই তুমি আমাকে প্রমাণ দেখাবে। মিহা কাপা কাপা হাতে বেডের উপর থেকে ফোনটা নিয়ে একটু আগের মেসেজটা সিন করে মাহিনের চোখের সামনে ফোনটা ধরে জোরে চেঁচিয়ে বলল, মেসেজটা দেখো, ভালো করে দেখো। মাহিন এবার চটজলদি মিহার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ভালো করে স্ক্রিনে চোখ বুলিয়ে দেখল মেসেজটা লিখা আছে, মাই সুইট হার্ট, মাই জানেমান, প্লিজ তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। তোমাকে না দেখলে আমার একটা মুহূর্তও কাটে না। আজ সারাদিন আমরা দুজন একসাথে কাটাবো কেমন? তোমার ভালোবাসা মিষ্টি। মেসেজটা পড়ার সাথে সাথেই মাহিনের চোখ দুটো কপালে উঠে গেল। মিহা এতক্ষণে কাবার্ড থেকে সমস্ত জামা কাপড় বের করে ল্যাকেজে গুছাচ্ছে আর ফ্যাস ফ্যাস করে কেঁদে বলছে, আজই আমি বাপের বাড়ি চলে যাব। আর এক মুহূর্ত এই বাড়িতে থাকব না। আমাকে ঠকানো হয়েছে, চরমভাবে ঠকানো হয়েছে। মাহিন চোখে জল নিয়ে দৌড়ে গিয়ে মিহাকে ঝাপটে ধরে বলল, প্লিজ মিহা, এমন করো না। বিশ্বাস করো, আমি এই মিষ্টি মেয়েটাকে চিনি না, কখনো নাম পর্যন্ত শুনিনি। তুমি আমায় ভুল বুঝছো মিহা। আমি তোমাকে ঠকাইনি, বিশ্বাস করো। আমি তো আমার মিহাকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মিহা। প্লিজ তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। প্লিজ আমাকে বিশ্বাস করো। প্লিজ মিহা। মিহা ছোটাছুটি করছে আর চেঁচিয়ে বলছে, তুই একটা ক্যারেক্টারলেস ছেলে। তোর সাথে আর মিনিটও স্টে করা সম্ভব না। ছাড় আমাকে। আর জীবনে ও আমি তোর মুখ দর্শন করব না। তোকে ছেড়ে আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। মাহিন নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে মিহার গালে 5 আঙ্গুল বসিয়ে দিল। মিহা গালে হাত দিয়ে টলমল চোখে মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিন কিছুটা দূরে সরে জোরে চেঁচিয়ে বলল, এই 2 বছরে তুমি আমাকে এই চিনলে মিহা? আমি ক্যারেক্টারলেস? আমি ঠক? আমার প্রতি সামান্য বিশ্বাসটুকু তোমার নেই? আমাকে যা ইচ্ছে তা বলো, এতে আমার কিছু আসে যায় না। তবে তুমি আমাকে ছেড়ে গেলে আমার অনেক কিছু আসে যায়। কোচ, তোমাকে ছাড়া আমি ঠিকভাবে শ্বাস নিতে পারবো না। দম আটকে মরে যাব আমি। যাই করো না করো, কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। আমি তোমাকে লাস্টবারের মতো ওয়ার্ন করলাম। মিহা নিচের দিকে তাকিয়ে অঝরে কেঁদে যাচ্ছে। মাহিন পিছনের চুলগুলো টানতে টানতে মিহার মুখোমুখি দাঁড়িয়ে মিহাকে ঝাপটে ধরে বলল, আম সরি মিহা। তোমার খুব লেগেছে তাই না? প্লিজ আমাকে মাফ করে দাও। তোমার এসব উগ্র বিহেভ আমি মানতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে তোমার গায়ে হাত তুলতে হলো। আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না, না হয় এর চেয়ে আরও বেশি মারব। এর মাঝেই মাহিনের ফোন বেজে উঠল। মাহিনকে ধাক্কা দিয়ে মিহা দৌড়ে গিয়ে কলটা রিসিভ করার সাথে সাথেই ওই পাশ থেকে একটা মেয়ে বেশ নিচু কণ্ঠে বলে উঠল, হ্যালো। মিহা বেশ চেঁচিয়ে বলল, এই কে তুই? আমার বরের নাম্বারে কল করলি কেন? অ্যাকচুয়ালি আপু, একটু আগে ভুল করে আপনার বরের নাম্বারে একটা মেসেজ চলে গেছে। হয়তো মেসেজটার জন্য আপনাদের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তাই আমি ব্যাপারটা ক্লিয়ার করার জন্য কল করলাম। মিহা মাথায় হাত দিয়ে বলল, সত্যি বলছেন তো আপনি? হু আপু, সত্যি বলছি, গড প্রমিস।
মিহা কলটা কেটে মাহিনের দিকে অনুতপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিন মাথায় হাত দিয়ে বেডের উপর বসে আছে। মিহা ফোনটা লাউড স্পিকারে রেখেছিল। মেয়েটি যা যা বলেছে মাহিন সব শুনেছে। মিহা চোখের জলগুলো মুছে মাহিনের পাশে ধপ করে বসে মাহিনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আম সরি মাহিন, আমি বুঝতে পারিনি আমার একটু ভুলের জন্য এত বড় ব্ল্যান্ডার হয়ে যাবে। প্লিজ আমাকে মাফ করে দাও মাহিন, আর কখনো এমন ভুল করব না। প্লিজ মাহিন প্লিজ। মাহিন চোখে জল নিয়ে মিহার দিকে তাকালো। মিহার ফর্সা গালে 5 আঙ্গুলের দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মাহিন চোখের জল ছেড়ে ঝাপটে ধরে মিহার পুরো মুখটা চুমোয় চুমোয় ভরিয়ে দিচ্ছে। মিহা চোখ বন্ধ করে চোখের জল ফেলছে। মাহিন কিছুটা শান্ত হয়ে মিহাকে নিয়ে চিত হয়ে বিছানায় শুয়ে মিহার বুকে মাথা রেখে বলল, তুমি আমাকে যা ইচ্ছা তা ভাবো, আমাকে যেভাবে পারো সেভাবে ইনসাল্ট করো, আমি কিচ্ছু মনে করব না। তবে আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না মিহা, তোমাকে ছাড়া আমি মরে যাব। আই লাভ ইউ লট। মিহা কান্নাজড়িত কণ্ঠে বলল, কখনো তোমাকে ছেড়ে যাব না মাহিন, এইবারের মতো আমাকে মাফ করে দাও। কথাগুলো বলেই মিহা মাহিনের ঠোঁট আঁকড়ে ধরল। মাহিন ও কিছুটা ওয়েজিত হয়ে মিহার ঠোঁট আঁকড়ে ধরল। অন্যদিকে চাঁদনির বাড়ি থেকে চাঁদনির সব বইপে নিয়ে হাজির হয়ে গেল ফয়েজ। ফয়েজ চাঁদনিদের বাড়ির দারোয়ান। পার্সোনাল সব কাজে ফয়েজ চাঁদনিদের সাহায্য করে। নূর চাঁদনির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চাঁদনির হাতে বই গুজে দিল। চাঁদনি মুখটা কালো করে পড়ায় মনোযোগ দিল। নূর চাঁদনিকে রুমে রেখে নিচে গেল মিসেস হালিমার কাদো কাদো মুখটা দেখতে। ড্রয়িং রুমে পা রাখার সাথে সাথেই নূর দেখল মিসেস হালিমা সোফার উপর আসাম পেতে মুখটা কালো করে রেখেছে। পাশেই মিসেস আসমা পা তুলে বসে আছে। মিসেস হালিমার কাদো কাদো মুখটা দেখে নূর বেশ বুঝতে পেরেছে মিসেস হালিমা সাবিহার জন্য কষ্ট পাচ্ছে। নূর বাঁকা হেসে মিসেস হালিমাকে ক্রস করে সোজা কিচেনে চলে গেল। সাবিহা চোখের জল ফেলছে আর মাছ মাংস কাটছে, সাথে ভাতও রান্না করছে। সাবিহার অবস্থা দেখে নূরের বেশ খারাপ লাগছে। নূর দৌড়ে গিয়ে সাবিহার পাশে বসে কিছুটা উতলা হয়ে বলল, আপু তুমি কেঁদো না প্লিজ। ফুফু আম্মুকে শায়েস্তা করার জন্য আমি এই বুদ্ধিটা আসমা আন্টিকে দিয়েছি। তুমি তো জানোই ফুফু আম্মু কতটা বর্বর। আমার চেয়েও তুমি তোমার আম্মুকে খুব ভালো করে চিনো। শুধুমায় ফুফু আম্মুর জন্যই চাঁদপাখি রুমে বসে বসে কষ্ট পাচ্ছে। পোড়া পানিয়ে হাঁটা চলা করতে পারছে না। সবটা তো তোমার চোখের সামনেই। বিশ্বাস করো আপু, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমরা এসব ইচ্ছে করে করছি না। তুমি আমাদের ভুল বুঝো না আপু, প্লিজ। নূরের কথা শুনে সাবিহা মুহূর্তে কান্না ভুলে এক গাল হেসে বলল, আমি ঠিক ধরেছিলাম এটা কোনো প্ল্যানিং হবে। আমি আমার শাশুড়ি আম্মুকে খুব ভালো করে চিনি, উনি ওই ধাঁচের না। জানিস নূর তুই আমাকে কতটা স্বস্তি দিলই। এখন তো আমি মন লাগিয়ে কাজ করব, না পারলেও চেষ্টা করব। নূর মৃদু হেসে বলল, সাবধানে কাজ করো আপু, তোমার যেন কোনো ক্ষতি না হয়। ফুফু আম্মুকে কিভাবে ঠিক করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। কথাগুলো বলেই নূর বসা থেকে উঠে ফ্রিজ থেকে আপেল মালটা বের করে ছুরি দিয়ে কেটে কুটে বড় একটা পেয়ালা করে কিচেন থেকে বের হয়ে মিসেস হালিমার দিকে তাকিয়ে বলল, ঈশ্বর সাবিহা আপুর কষ্টটা দেখতে পারছি না। বেচারা সাবিহা আপু কাজ করতে করতে নুয়ে যাচ্ছে। সংসারে একজন দজ্জাল শাশুড়ি থাকলে যা হয় আর কি। কথাগুলো বলেই নূর দ্রুত পায়ে প্রস্থান নিয়ে সিঁড়ি বেয়ে সোজা রুমে চলে গেল।
মিসেস সাবিহা ভিতরে ভিতরে হাসিতে ফেটে যাচ্ছে। মিসেস হালিমা নিচের দিকে তাকিয়ে চোখের জল ছাড়ছে আর বিড়বিড় করে বলছে, আজ আমার বাড়াবাড়ির জন্যই মেয়েটার এই অবস্থা। আল্লাহ প্লিজ তুমি আমার মেয়েটাকে রক্ষা করো। আমার মেয়ের সাথে যেন কোনো অঘটন না ঘটে। ওইদিকে নূর রুমে ঢুকে চাঁদনির পাশে বসে চাঁদনিকে ফ্রুটস খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় 10 মিনিট পর হুট করে নিচে থেকে কান্নাকাটির আওয়াজ ভেসে আসল। মনে হচ্ছে মহিলারা চেঁচাচ্ছে। নূর আর দেরি না করে চাঁদনিকে রুমে রেখেই দৌড়ে নিচে চলে গেল। চাঁদনি রুমে বসে বসে টেনশনে ঘামছে। সাংঘাতিক ভয়ও পাচ্ছে সে। চাঁদনি পর পর শুকনো ঢোক গিলছে আর বিড়বিড় করে বলছে, মনটা কেমন কুহ গাইছে। মনে হচ্ছে নিচে খারাপ কিছু হয়েছে। আচ্ছা সাবিহা আপু ঠিক আছে তো? এসব ভাবতে ভাবতে চাঁদনির চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। চেঁচামেচির আওয়াজে মাহিন ও মিহাকে ছেড়ে নিচে ছুটে গেল। মাহিনের সাথে মিহাও ছুটছে। নূর, মাহিন, মিহা দৌড়ে কিচেন রুমে পা রাখার সাথে সাথেই থমকে গেল। সাবিহার হাত কেটে রক্ত বের হচ্ছে। হাতের অনেকটা জায়গায় কেটে গেছে। পাশে বসে বসে মিসেস হালিমা কাঁদছে। মিসেস আসমা কাদো কাদো মুখ করে সাবিহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাবরিনা আবরার আর সেলিনা চৌধুরী দৌড়ে এসে নূর আর মাহিনকে রিকোয়েস্ট করছে জলদি ডক্টর ডাকার জন্য। নূর শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মিসেস হালিমার রিয়েকশন দেখতে চাইছে। মিসেস হালিমা কাঁদতে কাঁদতে দৌড়ে এসে নূরকে ঝাপটে ধরে বলল, নূর বাবা আমাকে মাফ করে দে। আমি ভুল করেছি তোর বউ এর সাথে। অন্যায় করেছি আমি চাঁদের সাথে। আমি আমার ভুলটা স্বীকার করছি নূর। আর কখনো এমন ভুল হবে না। আমি নিজেকে আজ থেকেই শুধরে নিব। বাড়ির বউদের সাথে ভালো ব্যবহার করব। প্লিজ আমাকে বিশ্বাস কর। আমার মেয়েটাকে বাঁচা। ডক্টর ডেকে আনো প্লিজ। শরীরের সব রক্ত শেষ হয়ে যাচ্ছে আমার মেয়েটার। দয়া কর বাবা প্লিজ দয়া কর। নূর আর দেরি না করে পকেট থেকে ফোনটা বের করে ফ্যামিলি ডক্টরকে কল করল। সাবিহা এতক্ষণে সেন্সলেস হয়ে গেছে। নূর আর মাহিন সাবিহাকে পাজা কোলে করে ড্রয়িং রুমের সোফায় শুয়ে দিল। সবাই বেশ টেনশনে আছে। মিসেস হালিমা তো কেঁদেই যাচ্ছে। সাথে মিসেস আসমাও কাঁদছে। নূর বেশ অনুতপ্ত। মাথায় হাত দিয়ে রেখেছে সে। মাহিন নূরের কাঁধে হাত দিয়ে মাথাটা নিচু করে রেখেছে। নূর কিছু একটা ভেবে বেশ উদ্বিগ্ন হয়ে মিহাকে উদ্দেশ্য করে বলল, মিহা ভাবি চাঁদ পাখি রুমে একা। তুমি যাবে একটু চাঁদ পাখির কাছে? মিহা মাথা নাড়িয়ে বলল, অবশ্যই যাচ্ছি আমি। মিহা আর দেরি না করে উপরে চলে গেল। রুমে ঢুকেই মিহা ধপ করে চাঁদনির পাশে বসে পড়ল। চাঁদনি চোখে জল নিয়ে মিহার হাত ধরে বলল, মিহা আপু সাবিহা আপু ঠিক আছে তো? মিহা কাদো কাদো হয়ে বলল, সাবিহা আপুর হাত কেটে গেছে চাঁদ। অনেকটা জায়গায় কেটেছে। নূর ডক্টরকে কল করে দিয়েছে। ডক্টর এলো বলে। আমি জানতাম এমন কিছু একটা হবে। ফুফু আম্মুর স্বভাবের জন্য আজ সাবিহা আপুর এই অবস্থা। ফুফু আম্মু নূরের কাছে ক্ষমা চেয়েছে। বলেছে আজ থেকেই উনি নিজেকে শুধরে নিবে। চাঁদনি মলিন হেসে বলল, নূর ভাইয়া আসলেই জিনিয়াস। প্রায় 15 মিনিট পর ডক্টর ইব্রাহিম নূরদের বাড়ি চলে এলো। সাবিহার কাটা জায়গায় দুটো সেলাই লেগেছে। সাবিহার সেন্স ফিরেছে। ডক্টর অনেকগুলো মেডিসিন প্রেসক্রাইব করে গেছে। নূর দৌড়ে গিয়ে ওষুধগুলো নিয়েও এসেছে। মিসেস হালিমা উনার মেয়ের সাথে চিপকে আছে। অনেক শাস্তি পেয়েছে উনি।
এক এক করে উনি বাড়ির সবার কাছে ক্ষমা চেয়েছে, এমনকি চাঁদনির কাছেও ক্ষমা চেয়েছে। সবাই উনাকে ক্ষমা করে দিয়েছে। বাড়ির সবাই খুব খুশি, কারণ মিসেস হালিমা উনার ভুলটা বুঝতে পেরেছে। এভাবেই সকাল গড়িয়ে দুপুর ঘনিয়ে এলো। সাবরিনা আবরার, সেলিনা চৌধুরী আর মিসেস হালিমা মিলে আজ রান্না করেছে। মিহাকে আজ রান্নাঘরে আসতে দেওয়া হয়নি, মাহিন বাড়িতে আছে বলে। নূর চাঁদনিকে ফ্রেশ করিয়ে পাজা কোলে করে নিচে নিয়ে গেল। ডাইনিং টেবিলে বসিয়ে নূর চাঁদনির মুখে লোকমা তুলে খাবার খাইয়ে দিল। প্রায় 15 মিনিট পর খাওয়া দাওয়া শেষ করে নূর আবার চাঁদনিকে রুমে নিয়ে শুইয়ে দিল। মেডিসিন খাইয়ে নূর চাঁদনির পাশে বসার সাথে সাথেই নূরের ফোন বেজে উঠল। নূর তাড়াতাড়ি করে কলটা রিসিভ করার সাথে সাথে নাতাশা ওই পাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, নূর কোথায় তুই? নূর কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, বাড়িতে। কেন নাতাশা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? নাতাশা ফুফিয়ে ফুফিয়ে কেঁদে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে নূর। আগামী সপ্তাহে আমার বিয়ে। আমি মরে যাব। এরপর ও অন্য কাউকে বিয়ে করতে পারব না। কখন কি হলো? মাথায় ঢুকছে না কিছু। সাদমান জানে এই ব্যাপারে? জেনেই বা কি হবে? সাদমান তো আমাকে ভালোই বাসে না। শুনলে উল্টে খুশি হবে সে। কাঁদিস না নাতাশা প্লিজ, আমি দেখছি কি করা যায়। সাদমান তোকেই বিয়ে করবে। তুই প্লিজ শান্ত হ। পারছি না আমি শান্ত হতে। বারবার সাদমানকে হারানোর ভয় আবার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে, কষ্ট দিচ্ছে দারুণভাবে। তুই প্লিজ কিছু একটা কর। আমি সাদমানকে ছাড়া থাকতে পারব না। লাইফ পার্টনার হিসেবে আমি সাদমানকেই চাই। তুই নিশ্চিন্তে থাক। সাদমানকে আমি আর চাঁদ পাখি দেখে নিব। রাখছি এখন। নূর কলটা কেটে বেশ পেরেশান হয়ে চাঁদনির পাশে বসল। চাঁদনি কিছুটা উদ্বিগ্ন হয়ে নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে নূর ভাইয়া? তোমাকে এত টেনশন দেখাচ্ছে কেন? নাতাশার বিয়ে ঠিক হয়ে গেছে চাঁদ পাখি। হঠাৎ এর মাঝেই এসব হয়েছে। নাতাশা খুব ভেঙে পড়েছে। সাদমানকে যে করেই হোক রাজি করাতে হবে, না হয় নাতাশা কিছু একটা করে ফেলবে। ঈশ্বর কি একটা অবস্থা। আমার পাটাও এমন রং টাইমে পড়ল। ধ্যাতো, কি করব এখন? সব বিয়ে একসাথে লাগছে। আমাকে এখনই সাদমানের সাথে দেখা করতে হবে। সাদমানকে নাতাশার ব্যাপারটা খোলসা করে বলতে হবে। সাদমানতে বুঝাতে হবে। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। নূর ভাইয়া, আমি ও তোমার সাথে যাব। প্লিজ আমাকে ও নিয়ে চলো। প্লিজ চাঁদ পাখি, বায়না করো না। তুমি রেস্ট করো। এই পানিয়ে বাইরে বের হওয়া ঠিক হবে না। আমি যাব আর আসব। মিহা ভাবিকে বলে যাচ্ছি তোমার খেয়াল রাখতে। কথাগুলো বলেই নূর চাঁদনির কপালে একটা চুমো খেয়ে রুম থেকে বের হয়ে গেল। নূর যাওয়ার সময় মিহাকে চাঁদনির খেয়াল রাখতে বলে গেছে। মিহা ও হাসি মুখে মেনে নিয়েছে। মিহার সাথে মাহিন ও চাঁদনির সাথে আড্ডা দিতে চাঁদনির রুমে চলে এসেছে। তিনজনই বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। নূর বাইক নিয়ে ছুটছে সাদমানের বাড়ি। প্রায় 20 মিনিট পর নূর সাদমানের বাড়ি পৌঁছে গেল। সাদমান বাড়ির গার্ডেনে বসে কফি খাচ্ছে আর ফোনে স্ক্রুলিং করছে। নূরকে দেখা মাই সাদমান কফির মগ নিচে রেখে নূরের কাছে ছুটে গেল। নূর মুচকি হেসে সাদমানের দিকে তাকিয়ে আছে। সাদমান এক ভ্রু উঁচু করে বাঁকা হেসে বলল, হঠাৎ কি মনে করে? আমি না যাওয়া অবধি তো তুই আমাদের বাড়িতে আসিস না। খুব আর্জেন্ট দরকার আছে তোর সাথে। ও হাই সি, এজন্যই আমার বাড়িতে আসা।
চল বসে কথা বলি। চল। সাদমান নূরের কাঁধে হাত রেখে বসে পড়ল গার্ডেনে পাতানো চেয়ারে। নূর মলিন হেসে সাদমানের দিকে তাকিয়ে বলল, সাদমান, তুই চাঁদ পাখিকে খুব ভালোবাসিস তাই না? সাদমান কিছুটা থতমত খেয়ে কাট কাট গলায় বলল, কে কে বলেছে এসব তোকে? আমি সানমুনকে ভালোবাসতে যাব কেন? আমার থেকে কিছু আড়াল করিস না প্লিজ। অনেক হয়েছে এসব লুকাছুপি। আমিও তোর থেকে কিছু আড়াল করতে চাই না। তাই আমিও তোকে একটা সত্যি কথা জানাতে চাই। কি সত্যি? নাতাশা তোকে ভালোবাসে সাদমান। কথাটা শোনার সাথে সাথেই সাদমানের চোখ মুখ লাল হয়ে গেছে। সাদমান কিছুটা তেজি কণ্ঠে বলল, প্লিজ নূর, রাবিশ টকিং করিস না। আমি এখন ফানি মোডে নেই। আমি ফান করছি না সাদমান। ইটস ট্রু। নাতাশা সত্যি সত্যি তোকে ভালোবাসে। কই কখনো তো নাতাশার চোখে আমার জন্য ভালোবাসা দেখিনি। দেখবি কি করে, তুই তো কখনো নাতাশার দিকে প্রেম নজরে তাকাসনি। তাকালে হয়তো বুঝতি। আমি কাউকে ভালোবাসতে পারবো না নূর। নাতাশাকে বলিস আমাকে ক্ষমা করে দিতে। চাঁদ পাখিকে ভালোবাসিস বলে নাতাশাকে ভালোবাসতে পারছিস না তাই তো? বুঝিসই যেহেতু, তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন? চাঁদ পাখি এখন আমার ওয়াইফ সাদমান। ভালোবাসি আমি চাঁদ পাখিকে রোজের থেকেও বেশি। তোর উচিত হবে না আরেকজনের ওয়াইফকে এভাবে ভালোবেসে যাওয়া। তার জন্য অন্য কাউকে কষ্ট দেওয়া, নিজের লাইফটাকে নষ্ট করে দেওয়া। ভালোবাসা জীবনে একবারই হয় নূর। সানমুনকে ভালোবেসে আমি ফেঁসে গেছি। খুব বাজেভাবে ফেঁসে গেছি। আমার পক্ষে আর সম্ভব না নতুন করে কাউকে ভালোবাসা। একটা সময় আমিও বলতাম ভালোবাসা জীবনে একবার হয়, দ্বিতীয়বার কাউকে নতুন করে ভালোবাসা সম্ভব নয়। কিন্তু একটা সময় পর বুঝলাম ভালোবাসা ততক্ষণ পর্যন্ত চলমান থাকে যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষটা জীবনে না আসে। যখন সঠিক মানুষটা জীবনে এসে যায় তখন ভালোবাসার চলমান ধারাটা ক্ষান্ত হয়। চাঁদ পাখিকে পেয়ে আমি ক্ষান্ত হয়েছি। তুই ও নাতাশাকে পেয়ে ক্ষান্ত হবি। নাতাশা তোর জন্য সঠিক। মেনে নে নাতাশাকে। আস্তে আস্তে তুই ও নাতাশার প্রেমে পড়বি। হয়তো অনেকটা সময় লাগবে, যতটা সময় আমার লেগেছে। রোজকে হারিয়ে আমি সর্বশান্ত হয়ে গিয়েছিলাম। জীবনের মানে হারিয়ে ফেলেছিলাম। চাঁদ পাখি আমার সাথে ছিল বলে আমি বেঁচে ফিরেছি। নতুন করে বাঁচতে শিখেছি। চাঁদ পাখিকে ছাড়া এখন আমি পুরোপুরি অসহায়, নিঃস্ব, সর্বশান্ত। তুইও হয়তো একটা সময় পর নাতাশাকে ছাড়া আমার মতোই নিজেকে অসহায় ফিল করবি। সাদমান মাথায় হাত দিয়ে বসে আছে। নূরের কথাগুলো 100% সত্য। কোথাও কোনো ভ্রান্তি নেই। সাদমান খুব মনোযোগ দিয়ে নূরের কথাগুলো ভাবছে, মাথায় ঢুকানোর চেষ্টা করছে। নূর বেশ বুঝতে পেরেছে সাদমান চিন্তায় পড়ে গেছে। তাই নূর সাদমানের কাঁধে হাত দিয়ে মলিন হেসে বলল, ভালো করে ভেবে দেখ সাদমান, তুই কি চাস? বেশি সময় নেই তোর হাতে। জাস্ট ওয়াক উইক সময় আছে। এর মাঝেই তোকে ডিসিশন নিতে হবে। সাদমান মাথা থেকে হাত সরিয়ে কপাল কুঁচকে বলল, 1 উইক সময় মানে? নাতাশার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামী সপ্তাহে বিয়ে। হোয়াট? নাতাশা একটু আগেই আমাকে কল করে জানালো। তাই তোর কাছে ছুটে আসতে বাধ্য হলাম। বিয়ের কথাটা ডিরেক্টলি আমাকে বললে কি হতো? বললে তুই বুঝতি। সাদমান চুপ হয়ে গেল, কিছুই বলছে না। নূর আর কথা না বাড়িয়ে সাদমানের বাড়ি থেকে বাইক নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল। রাস্তার মাঝখানে হুট করে নূরের চোখ গেল রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা মিনারের গাড়ির দিকে।
গাড়ি থেকে জায়মা আর মিনার নামছে। দুজনই হেসে হেসে কথা বলছে। নূর বেশ বুঝতে পেরেছে দুইজনের মধ্যে ইটিস পিটিস চলছে। নূর মৃদু হেসে বাড়ির দিকে রওনা দিল। ব্যাপারটাকে নিয়ে বেশি জল ঘোলা করল না। প্রায় ২০ মিনিট পর নূর বাড়ি পৌঁছে সোজা রুমে ঢুকে গেল। মাহিন, মিহা আর চাঁদনি মিলে খুব হাসাহাসি করছিল। নূরকে দেখে চাঁদনি খুশিতে আরো জোরে জোরে হাসছে। নূর মৃদু হেসে চাঁদনির পাশে বসল। এরপর চারজনই আবার নিজেদের মধ্যকার আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল। এভাবেই কেটে গেল ৫টা দিন। এই ৫ দিনে নূর চাঁদনির বেশ খেয়াল রেখেছে। নূরের সেবা পেয়ে চাঁদনির পা আস্তে আস্তে ঠিক হয়ে উঠেছে। চাঁদনি এখন হাঁটা চলা করতে পারে, তবে বেশি দৌড়াদৌড়ি করতে পারে না। পায়ে ব্যথা লাগে। লাবিবা আর আয়মন চুটিয়ে প্রেম করছে। লাবিবার ফ্যামিলি আয়মনকে অলরেডি মেয়ে জামাই হিসেবে মেনে নিয়েছে। এবার শুধু বিয়ের পালা। উইদিনের পর থেকে নাতাশা সাদমানের নাম্বারে একবারের জন্য ও কল করেনি। সাদমান ও কল করার চেষ্টা করেনি। নাতাশা চাইছে সাদমান নিজ থেকে কল করুক। এইদিকে সাদমান বেশ চিন্তায় আছে নাতাশাকে নিয়ে। সে মনস্থির করতে পারছে না, দুটানায় পড়ে আছে। অন্যদিকে জায়মা আর মিনার আস্তে আস্তে কাছে আসতে শুরু করেছে। দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে। মিনার অলরেডি জায়মাকে ভালোবাসার কথা জানিয়ে দিয়েছে। জায়মা এখনো এর ওর দেয়নি, পেন্ডিং এ রেখেছে। মাহিন আর মিহার কথা বলে তো লাভই নেই। দুজনেই সারাক্ষণ প্রচুর ঝগড় করেছে। কিছুক্ষণ পর পর আবার ঠিক ও হয়ে গেছে। মাঝে মাঝে চাঁদনি এসে ওদের ঝগড়া থামিয়ে দিয়ে গেছে। সাব্বির আর কায়রা প্রায় ২ দিন হল কক্সবাজার থেকে এসেছে। দুজনই বেশ চিল মোডে আছে। সাব্বির এসেই সোহানীর বিয়ের কাজে লেগে গেছে। আজ নীর আর সোহানীর গায়ে হলুদ। সকাল থেকেই দুই বাড়িতে গায়ে হলুদের তোড়জোড় চলছে। নীর আর সোহানী খুব এক্সাইটেড। চাঁদনি চেয়েছিল মেয়ে পক্ষ হতে বাপের বাড়ি যেতে, কিন্তু নূর দেয়নি। জোর করে রেখে দিয়েছে চাঁদনিকে। তাই সকাল থেকেই চাঁদনি মুখটা ভার করে রেখেছে। নূরর বুঝে ও না বোঝার ভান ধরে আছে। সকাল থেকেই বাড়িতে গেস্টরা গিজগিজ করছে। বাড়ির সব ছেলেরা ব্যস্ত প্যান্ডেলের কাজ সামলাতে। বাড়ির মহিলারা ব্যস্ত গেস্টদের সেবা যত্নে। চাঁদনি রাগ করে সকাল থেকে কিছু খায়নি। নূর ব্যস্ততার জন্য চাঁদনির খবর নিতে পারছে না। এভাবেই কাজে কাজে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল ঘনিয়ে এলো। চাঁদনি কিছুটা ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। কেউ এখনো দুপুরের খাবার খায়নি। সবাই কাজে দারুণ ব্যস্ত। নূর রুমে ঢুকে চাঁদনিকে দেখল চাঁদনি বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। নূর কপাল কুঁচকে চাঁদনির পাশে বসল। চাঁদনি চোখ বুজে রেখেছে। নূর কিছুটা ঝুঁকে চাঁদনির কানে ফিসফিসিয়ে বলল, কি হয়েছে চাঁদ পাখি? শরীর খারাপ লাগছে? চাঁদনি ঢুলুঢুলু কণ্ঠে বলল, ঘুম পাচ্ছে নূর ভাইয়া। তেমন কিছু হয়নি। এখনো আমার সাথে রাগ করে আছো তাই না চাঁদ পাখি? চাঁদনি চুপ করে আছে, কিছুই বলছে না। নূর বেশ বুঝতে পেরেছে চাঁদনি নূরের সাথে রাগ করে আছে। চাঁদনির রাগ ভাঙানোর জন্য নূর চাঁদনিকে ঝাপটে ধরে চাঁদনির কপালে চুমো খেয়ে বলল, সরি চাঁদ পাখি। আমি জানি আমি তোমার সাথে অন্যায় করছি। এরপর আমি অনুতপ্ত না। কোচ তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি কখনো ওই বাড়ি গিয়ে থাকার আবদার করবে না। আমার সাথে যাবে, আবার আমার সাথে আসবে। চাঁদনি মুখটা কালো ঘুমের ভান ধরে ফেলল। নূর চাঁদনিকে ছেড়ে রুমের দরজাটা হালকা ভেজিয়ে রুম থেকে বের হয়ে গেল।
চাঁদনি এবার সত্যি সত্যিই ঘুমিয়ে পড়ল। সন্ধ্যা 7টা। নূরদের পুরো বাড়িতে আলো আর রোশনাই জ্বলছে। চারিদিকে ফুলের ঘ্রাণ ম ম করছে। গেস্টরা রেডি হয়ে নীরকে হলুদ পরাতে চলে এসেছে। বাড়ির সবাই ব্যস্ত সাজগোজে। মিহার রিকোয়েস্টে মাহিন দুজন মেকআপ আর্টিস্ট বাড়িতে আনিয়েছে। মিহা খুশিতে চাঁদনিকে খবরটা দেওয়ার জন্য দরজা ঠেলে চাঁদনির রুমে ঢুকল। চাঁদনি এখনো ঘুমিয়ে আছে। মিহা দৌড়ে গিয়ে চাঁদনির পাশে বসে চাঁদনিকে ঝাঁকানো শুরু করল। চাঁদনি কপাল কুঁচকে ঘুম থেকে উঠে মিহার দিকে তাকাল। মিহা হেসে হেসে চাঁদনির দিকে তাকিয়ে বলল, চাঁদ চাঁদ তাড়াতাড়ি উঠে পড়ো, আমাদের সাজতেন হবে তো। মাহিনকে দিয়ে দুজন মেকআপ আর্টিস্ট আনিয়েছি। তুমি, আমি আর সাবিহা আপু সাজব বলে। চাঁদনি বড় একটা হাই তুলে মিহার দিকে তাকিয়ে বলল, যায় মা, লাবিবা আসেনি? ও তো আমাদের সাথে সাজবে। এসেছিল। নূর ওদের ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ওইদিকে সোহানি আপু একা তো তাই। নূর ভাইয়া কোথায়? নূরর আর মাহিন ওই বাড়িতে গেছে। আয়মন একা ওই দিকটা সামলাতে পারছে না তাই। দেখেছ নূর ভাইয়া কেমন পাষণ্ড, আমাকে একটা বারও ওই বাড়িতে নিয়ে যাচ্ছে না। মিহা হু হা করে হেসে বলল, কাল তো যাবেই, তাই হয়তো নিয়ে যাচ্ছে না। চাঁদনি মাথাটা নিচু করে বলল, হুম। এর মাঝেই সাবরিনা আবরার হাতে করে অনেকগুলো ব্যাগ আর গয়নার বক্স নিয়ে এলো। মিহা আর চাঁদনি টেনে টুনে সাবরিনা আবরারের হাত থেকে ব্যাগ আর গয়নার বক্স ছিনিয়ে নিয়ে ঘাটাঘাটি শুরু করল। দুজনের কাণ্ড দেখে সাবরিনা আবরার হু হা করে হেসে বলল, দুজনের জন্যই সব সেইম সেইম আছে, ঘাটাঘাটি করে লাভ নেই। তোমরা বরং তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। মিহা আর চাঁদনি শপিং ব্যাগগুলো খুলে দেখল হলুদ পাইরের দুটো কাপড় সাথে ম্যাচিং করা অর্নামেন্টস। কাপড় আর অর্নামেন্টসগুলো খুব গর্জিয়াস, দেখলেই মুগ্ধ হতে হবে। চাঁদনি বেড থেকে উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছে আর মিহাকে উদ্দেশ্য করে বলছে, মিহা আপু কায়রা আসবে না? আসছে হয়তো। মিহা কথাটা বলে যেই না চাঁদনির দিকে ঘুরল অমনি পেছনে থেকে কায়রা এসে হাজির। মিহা দৌড়ে গিয়ে কায়রাকে ঝাপটে ধরল। চাঁদনি ও কায়রাকে দেখে কায়রার উপর ঝাঁপিয়ে পড়ল। ওরা তিনজন ঠিকভাবে কথা বলার আগেই পার্লারের মেয়ে দুটো এসে হাজির হয়ে গেল। পিছনে সাবিহা ও আছে। চাঁদনি আর দেরি না করে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। মিহা, কায়রা, সাবিহা পার্লারের মেয়েগুলোর সাথে সাজ সম্পর্কে আলোচনা করছে, কে কিভাবে সাজবে এসব। প্রায় 15 মিনিট পর চাঁদনি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হল। কায়রা অলরেডি সাজতেন বসে গেছে। কায়রার সাথে সাবিহাও আছে। দুজনই একসাথে সাজছে। চাঁদনি আর মিহা পরে সাজবে, তাই ওরা একটু নিচে নেমে বাড়ির গেস্টদের সাথে আলাপচারিতায় ব্যস্ত আছে। প্রায় 1 ঘন্টা পর, রাত সকাল 8:30। কায়রা আর সাবিহার সাজ শেষ হয়েছে। দুজনই বেডের উপর বসে আছে। এবার পালা চাঁদনি আর মিহার। দুজনই বেশ খুশি খুশি মনে সাজতেন বসেছে। পার্লারের মেয়েগুলো খুব সুন্দর সাজায়, যার প্রমাণ কায়রা আর সাবিহাকে দেখলেই পাওয়া যায়। দুজনকেই দারুণ সুন্দর লাগছে। চাঁদনি আর মিহা দুজনই পার্লারের মেয়েগুলোকে বলেছে ওদের নর্মালভাবে সাজিয়ে দিতে। কোচ নূর আর মাহিন গর্জিয়াস সাজ পছন্দ করে না। ওদের কথা মতো মেয়েগুলো নর্মালভাবেই ওদের সাজাতে শুরু করেছে। প্রায় 1 ঘন্টা পর, রাত 9টা। মিহা আর চাঁদনির সাজগোজ মায়ে শেষ হল। দুজনই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখছে। একই শাড়ি, একই অর্নামেন্টস,
একই সাজ একই রূপে দুজনকে দারুণ লাগছে। মনে হচ্ছে দুজনই টুইন। অসম্ভব সুন্দর লাগছে দুইজনকে। ওদের সৌন্দর্য দেখে পেছনে থেকে কায়রা আর সাবিহা হিংসেও জলে পুড়ে মরছে। এর মাঝেই নিচ থেকে ডাক পড়ল সবাইকে নিচে আসার জন্য। হলুদের অনুষ্ঠান এখনই শুরু হবে। হাঁক ডাকে সাবিহা আর কায়রা রুম থেকে বের হয়ে নিচে নেমে গেল। মিহা চাঁদনির রুম থেকে বের হয়ে ওর নিজের রুমে গেল। চাঁদনি যেই না সামনে কদম বাড়াবে অমনি সোফার কোণার সাথে শাড়ির সুতো টান খেয়ে পুরোটা শাড়িটা খুলে গেল। চাঁদনি মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। নূর আর মাহিন ওই বাড়ি থেকে ফিরে হলুদের প্যান্ডেল গুছিয়ে নিজেদের রুমে আসছে রেডি হতে। উপরে উঠে মাহিন চলে গেল নিজের রুমে, আর নূর আসছে নিজের রুমে। নূর রুমের দরজা খোলে রুমের ভিতর পা রেখে যেই না সোফার দিকে তাকালো অমনি সে চাঁদনিকে মাথায় হাত দেওয়া অবস্থায় দেখতে পেল। নূর কিছুটা পেরেশান হয়ে চাঁদনির পায়ের কাছে বসে চাঁদনিকে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে চাঁদ পাখি? এভাবে বসে আছো কেন? চাঁদনি মাথা থেকে হাতটা সরিয়ে কাদো কাদো মুখ করে নূরের দিকে তাকিয়ে বলল, আমার শাড়িটা খুলে গেছে নূর ভাইয়া, নিচে যেতে পারছি না। চাঁদনির ফেসটা স্পষ্ট হওয়ার সাথে সাথেই নূর একটা ঘোরের মধ্যে চলে গেল। কিছুতেই সে চাঁদনির থেকে চোখ সরাতে পারছে না। নূরের মৌনতা দেখে চাঁদনি নূরকে কিছুটা ঝাঁকিয়ে বলল, এই নূর ভাইয়া, মিহা আপুকে একটু ডেকে দাও না, আমার শাড়িটা ঠিক করে দিতে। নূর কিছুটা নড়েচড়ে চাঁদনিকে বসা থেকে উঠিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে বলল, কাউকে ডাকতে হবে না, আমি নিজেই আমার চাঁদ পাখির শাড়ি ঠিক করে দিব। কথাগুলো বলেই নূর নিচু হয়ে চাঁদনির কুচিগুলো ধরে শাড়িটা আবার আগের মতো গুছিয়ে সেট করে দিল। চাঁদনি খুশিতে দাঁত বের করে হাসছে। নূর বসা থেকে উঠে বাঁকা হেসে চাঁদনিকে হেঁচকা টান দিয়ে ওর বুকের সাথে মিশিয়ে যেই না চাঁদনির ঠোঁট আঁকড়ে ধরতে যাবে অমনি চাঁদনি নূরের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে রুমের দরজার কাছে গিয়ে কিছুটা অভিমানী স্বরে নূরকে উদ্দেশ্য করে বলল, আমাকে ওই বাড়ি যেতে না দেওয়ার শাস্তি এটা। একদম আমার ধারে কাছে ঘেঁষবে না, এমনকি আমাকে টাচও করবে না, বুঝেছ? কথাগুলো বলেই চাঁদনি মুখটা বাঁকা করে নিচের দিকে হাঁটা ধরল। নূর মুখটা কালো করে কাবার্ড থেকে হলুদ পাঞ্জাবি বের করে ওয়াশরুমে চলে গেল। ওইদিকে মাহিন রুমে ঢুকে মিহার খোপা সামলাতে ব্যস্ত হয়ে গেছে। মিহার চুল খসে খোপা নিচের দিকে হেলে পড়ছে। মাহিন গভীর মনোযোগ দিয়ে মিহার খোপাকে লাইনে আনছে। মিহা মুখটা কালো করে নিচের দিকে তাকিয়ে আছে। এর মাঝেই হুট করে চাঁদনি ওদের রুমে ঢুকে পড়ল। মাহিন আর মিহাকে এত রোমান্টিক অবস্থায় দেখে চাঁদনি চোখে হাত দিয়ে জোরে চেঁচিয়ে বলল, মিহা আপু, তোমাদের হয়ে গেলে নিচে চলো। মিহা মুখটা কালো করে চাঁদনির দিকে তাকিয়ে বলল, চাঁদ, আমার খোপা খুলে গেছে, এই অবস্থায় আমি কিভাবে নিচে যাব? চাঁদনি পেরেশান হয়ে কিছু বলতে যাবে এর আগেই মাহিন ডেবিল হাসি দিয়ে বলল, হয়ে গেছে, খোপা আর ছুটবে না, তোমরা এবার নিশ্চিন্তে নিচে যেতে পারো। মিহা আর এক মুহূর্ত দেরি না করে খোপায় হাত দিয়ে দেখল খোপা অলসেট আছে। মিহা দাঁত কেলিয়ে হেসে চাঁদনিকে নিয়ে রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। মাহিন হলুদ পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় ২০ মিনিট পর নূর আর মাহিন সেজেগুজে নীরের রুমে গেল। হলুদ পাঞ্জাবিতে নীরকে বেশ লাগছে। সোহানীর সাথে ভিডিও কলে কথা বলছে নীর। এর মাঝেই নূর আর মাহিন উপস্থিত হয়ে গেছে। ওদের দুইজনকে দেখে নীর চট জলদি কলটা কেটে দিল। নূর আর মাহিন দেরি না করে নীরকে নিয়ে রুম থেকে বের হয়ে সোজা স্টেজে চলে এলো। নূর আর মাহিন নীরকে সোফায় বসিয়ে চাঁদনি আর মিহার পাশে দাঁড়াল। নূর কেবল চাঁদনিকে দেখছে। চাঁদনি মিহার সাথে হেসে হেসে কথা বলছে।
নূরের এই মুহূর্তে ইচ্ছে করছে চাঁদনিকে জড়িয়ে ধরে খুব 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 আদর করতে, কিন্তু চাঁদনির যা রাগ ঠিক মাথা ফাটিয়ে দিবে, তাই নূর চেপে গেছে। মাহিন ও আর চোখে মিহাকে দেখছে। মিহার প্রতি সে মুগ্ধ। ওই সময় চাঁদনির জন্য মাহিন মিহার সাথে একটু রোমাঞ্চ করতে পারেনি। সেই কষ্টে মাহিন ভিতরে ভিতরে অনুশোচনায় ভুগছে। এর মাঝেই নীরকে হলুদ পরানো শুরু হল। প্রথমেই বাড়ির সদস্যরা নীরকে হলুদ পরাল, এরপর রিলেটিভস, পাড়া প্রতিবেশী। চাঁদনি, মিহা, নূর, মাহিন ওরা চারজনই নীরকে একসাথে হলুদ পরিয়েছে। চাঁদনি তো নীরকে ভূত বানিয়ে দিয়েছে। বড় ভাসুর বলে মিহা কিছু করতে পারছে না। চাঁদনি শুধু নীরকে না নূরকে ও হলুদ মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে। মিহা তো অলরেডি মাহিনকে হলুদ দিয়ে চুপচুপ করে ফেলেছে। মাহিন আর নূর অবলা নারীদের মতো থম মেরে বসে আছে। উপস্থিত সবাই ওদের কাণ্ড দেখে বেশ মজা পাচ্ছে। এভাবেই মজা মাস্তিতে কেটে গেল প্রায় 2 ঘন্টা। রাত 11টা বাজছে ঘড়িতে। বাড়ির সবাই যার যার রুমে চলে গেছে। পাড়া প্রতিবেশীরা চলে গেছে নিজেদের বাড়িতে। চাঁদনি রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। নূরকে শেষ পর্যন্ত গোসল করতে হয়েছে। চাঁদনির টর্চারে নূরের 12টা বাজেছে। ওয়াশরুম থেকে বের হয়ে চাঁদনি বড় একটা হাই তুলে বিছানায় গা এলিয়ে দিল। নূর গোসল করে এসে কম্বল মুড়ি দিয়ে চাঁদনির পাশে শুয়ে পড়ল। মাহিনকে ও নূরের মতো গোসল করতে হয়েছে। মিহার অত্যাচারে মাহিনকে ও গোসল করতে হয়েছে। মিহা ফ্রেশ হয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে। মাহিন গোসল করে এসে মিহার পাশে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকাল 8টা। সবাই কাজে বেশ ব্যস্ত। আজ সোহানীদের বাড়ি যেতে হবে, তাই বাড়ির সবাই পুরো বাড়ি গুছাতে ব্যস্ত হয়ে পড়ল। সকালের নাস্তা সেরেই সবাই কাজে লেগেছে। এভাবেই কাজে কাজে সকাল গড়িয়ে দুপুর ঘনিয়ে এলো। দুপুর 1টা বাজছে ঘড়িতে। চাঁদনি, মিহা, কায়রা, সাবিহা চারজনই সেজে গুজে রেডি হয়ে আছে। চাঁদনি আর মিহা লাল কাতান শাড়ি পরেছে। দুজনই খোপা করে খোপায় গোলাপ ফুল গেঁথেছে। অসম্ভব সুন্দর লাগছে ওদের দুজনকে। নূর আর মাহিন ও লাল পাঞ্জাবি পরেছে। দুজনকেই কেমন বর বর লাগছে। নীর পরেছে লাল শেরওয়ানি, মাথায় পাগড়ি ও আছে। বাড়ির সবাই সেজেগুজে গাড়িতে বসে গেছে। মিনার সকাল সকাল ঘুম থেকে উঠে জায়মাকে দেখতে ওই বাড়িতে চলে গেছে। সবাই গাড়িতে উঠার সাথে সাথেই গাড়ি ছেড়ে দেওয়া হলো। প্রায় 20 মিনিট পর গাড়ি এসে পৌঁছে গেল সোহানীদের বাড়ির গেইটের সামনে। সবার আগে চাঁদনি গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভিতর ঢুকে গেল। খুশিতে চাঁদনির চোখ থেকে পানি পড়ছে। চাঁদনির পিছু পিছু বাকি সবাই গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর ঢুকে গেল। চাঁদনি মিহার হাত ধরে সোজা সোহানীর রুমে চলে গেল। সোহানী বউ সেজে বসে আছে। সোহানীর পাশে চাঁদনির আম্মু, আব্বু বসে আছে। চাঁদনি রুমে ঢুকেই ওর আম্মু, আব্বুকে ঝাপটে ধরে কান্না জুড়ে দিল। ওরা ও চাঁদনিকে কাছে পেয়ে কাঁদছে। সকাল থেকেই চাঁদনির আম্মু আব্বু কাঁদছে। আজ ওদের পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। থেমে যাবে সব হাসি আনন্দ। এসব ভেবে সোহানী ও খুব কাঁদছে। ওদের কান্না দেখে মিহার ও খুব কান্না পাচ্ছে। এর মাঝেই কাজী সাহেব চলে এলো। সাবরিনা চৌধুরী এসে সোহানীকে নিচে নিয়ে গেল। চাঁদনি এখনো ওর আম্মু আব্বুকে ধরে কাঁদছে। নূর নিচ থেকে পেরেশান হয়ে এসে চাঁদনিকে ঝাপটে ধরে চাঁদনির কান্না থামালো। 1 সপ্তাহ চাঁদনি ওর আম্মু আব্বুকে ছাড়া থেকেছে, তাই কষ্টটা ও পাচ্ছে বেশি। নূর চাঁদনিকে শান্ত করে নিচে নিয়ে গেল। কাজী সাহেবের পাশে 2 বাড়ির প্রত্যেকে উপস্থিত। সবাই অধীর আগ্রহে ওয়েট করছে নীর আর সোহানীর বিয়ে দেখতে।
নীর কিছুক্ষণ পর পর সোহানীর দিকে আর চোখে তাকাচ্ছে। সোহানী কেবল কেঁদেই যাচ্ছে। সোহানীর এমন কান্না কাটি নীর একদম সহ্য করতে পারছে না। চাঁদনি ও কাঁদছে। সায়মা আহমেদ সাবরিনা আবরারকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। কাজী সাহেব এবার বিয়ে পড়ানো শুরু করেছে। জায়মা, লাবিবা, কায়রা, আয়মন, মিনার, সাব্বির, হিমেল চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। নাতাশা আর সাদমান আসেনি। দুজনেই নিজেদের মধ্যে বোঝাপড়ায় আছে। খুব ডিপ্রেসড দুজন দুজনকে নিয়ে। কাজী সাহেব একটা রেজিস্ট্রি পেপারে নীর আর সোহানীর সিগনেচার নিয়ে নিল। এবার 3 কবুল বলার পালা। প্রথমে সোহানী 3 কবুল বলল, এরপর নীর। ব্যাস হয়ে গেল বিয়ে। 2 পরিবারের সবাই বেশ খুশি। সোহানীর মুখে এতক্ষণে হাসি ফুটেছে। চাঁদনি খুশিতে সোহানীকে জড়িয়ে ধরল। নূর আর মাহিন জড়িয়ে ধরল নীরকে। এবার এলো খাওয়া দাওয়ার পালা। সায়মা আহমেদ আর জামান আহমেদ সবাইকে টেনেটুনে খাবার টেবিলে বসিয়ে দিল। সবাই এবার খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা পর খাওয়া দাওয়া শেষ হলে ঘনিয়ে এলো বিদায়ের পালা। সায়মা আহমেদ এবার জোরে জোরে কান্না জুড়ে দিল। চাঁদনি আর সোহানী ও সায়মা আহমেদকে জড়িয়ে ধরে কাঁদছে। বিদায় লগ্ন সবসময়ই কষ্টের হয়। কষ্ট থেকেই কান্নার উদ্ভব। নিজের আপন পরিবার, আপন মানুষদের ছেড়ে নতুন আরেকটা পরিবারে যেতে হয়। তাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়। এই সবকিছুর সংমিশ্রণে মনটা দারুণভাবে ব্যথিত থাকে। সোহানীর কান্না সহ্য করতে না পেরে নীর সোহানীকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দরজা আটকে দিল। সায়মা আহমেদকে সান্ত্বনা দিয়ে নীর নিজে ও গাড়িতে বসে পড়ল। একে একে সবাই এবার গাড়িতে বসে পড়ল। নূর চাঁদনিকে শান্ত করে গাড়িতে বসিয়ে দিয়েছে। কেঁদে কেটে চাঁদনি নাকের পানি, চোখের পানি সব এক করে ফেলেছে। নূরের পাঞ্জাবি ভিজিয়ে চুপচুপ করে দিয়েছে চাঁদনি। নূর একটু ও নাক ছিটকাচ্ছে না, উল্টে চাঁদনিকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। সবগুলো গাড়ি এবার এক এক করে ছেড়ে দিল। প্রায় 20 মিনিট পর গাড়ি এসে পৌঁছে গেল নূরদের বাড়ির সামনে। নীর সোহানীকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসিয়ে দিল। একে একে সব রিলেটিভসরা দৌড়ে এসে সোহানীকে ঘিরে ধরল। সবাই সোহানীকে দেখছে আর প্রশংসা করছে। চাঁদনি আর মিহা রুমে গিয়ে শাড়ি পাল্টিয়ে বাড়ি ভর্তি মেহমানদের চা, নাস্তা দিতে ব্যস্ত হয়ে পড়ল। বাড়ির ছেলেরা বাড়ি পৌঁছেই কাজে লেগে গেল। আয়মন, হিমেল, সাব্বির নূরদের বাড়িতে পৌঁছে নূরদের কাজে হেল্প করছে। কোচ নূরদের বাড়িতে আগামীকাল বৌভাতের অনুষ্ঠান। মিনারের সাথে জায়মা বাইক করে নূরদের বাড়ি পৌঁছে গেছে। লাবিবা কাল আসবে নূরদের বাড়ি। ওর শরীরটা হুচ করেই খারাপ হয়ে গিয়েছে, তাই সে বাড়ি চলে গেছে। ঘড়িতে রাত 10টা। নূর, মাহিন, আয়মন, হিমেল, সাব্বির, মিনার সব ছেলেরা মিলে নীরের ফুলসজ্জার খাট সাজাচ্ছে। গোলাপ আর রজনীগন্ধা ফুলে পুরো খাটটা সাজিয়ে দিয়েছে ওরা। রুমের প্রতিটা আনাচে কানাচে ক্যান্ডেল জ্বালিয়েছে ওরা। ওভারঅল পুরো রুমটা দেখতে দারুণ লাগছে। চাঁদনি আর মিহা রান্নাঘরে দাঁড়িয়ে চা খাচ্ছে আর শয়তানি বুদ্ধি মাথায় আটছে। চাঁদনি বেশ মনোযোগ দিয়ে কিছু একটা ভেবে মিহাকে উদ্দেশ্য করে বলল, মিহা আপু, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? সোহানী আপু আর নীর ভাইয়ার বাসর ঘরে হানা দিব। খাটের তলায় লুকিয়ে লুকিয়ে সব শুনব। আর কাল সকাল হলেই ওদের খেপানো শুরু করব। উফ, সাংঘাতিক মজা হবে। খাটের তলায় ঢুকবে কি করে শুনি? ওরা যদি বুঝে ফেলে? চাঁদ চাইলে সব পারে বুঝলে। তাছাড়া নূর ভাইয়া তো আছেই। এমা, মাহিনকে আমি কিছু বলতে পারবো না। মাহিন যদি আমাকে বকে। ধ্যাতো, তুমি আসলেই একটা ভীতু।
মাহিন ভাইয়াকে ভয় পাওয়ার কি আছে আজব? কই, আমি তো নূর ভাইয়াকে ভয় পাই না। নির্দ্বিধায় সব বলে দেই। না না বাপু, আমি ও মাহিনকে ভয় পাই না। উল্টে মাহিন আমাকে ভয় পায়। আমি তো জাস্ট দুষ্টুমি করছিলাম। ওহ আচ্ছা, তুমি দুষ্টুমি করছিলে? আমি তো ভাবছিলাম সত্যি সত্যি বলছিলে। এর মাঝেই ড্রয়িং রুম থেকে সাবরিনা আবরারের ডাক এলো। চাঁদনি আর মিহা দৌড়ে ড্রয়িং রুমে গেল। সাবরিনা আবরার ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, দুজনই খাবার খেয়ে নাও। সোহানি আর নীরকে আমি খাইয়ে এসেছি। বাড়ির গেস্টরাও চলে গেছে। তোমরা যারা যারা খাওনি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে। মিহা আর চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। সাবরিনা আবরার উপরে উঠে নীরের রুম থেকে সব ছেলে পার্টিকে ডেকে এনে খাবার টেবিলে বসিয়ে দিল। চাঁদনি আর মিহা সবাইকে খাবার সার্ভ করে নিজেরাও খেতে বসে গেল। প্রায় ২০ মিনিট পর সবাই খেয়ে দিয়ে নিজেদের রুমে চলে গেল। জায়মা আর কায়রা আলাদা একটা রুমে থাকবে, তাই ওরা নিজেদের রুমে চলে গেল। চাঁদনি আর মিহা সোহানিকে নিয়ে বাসর ঘরে বসিয়ে দিল। নূর আর মাহিন নীরকে নিয়ে বাসর ঘরে পৌঁছে গেল। নীর আর সোহানিকে একসাথে বসিয়ে দিয়ে ওরা চারজন রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়েই চাঁদনি নূরের কানে ফিসফিসিয়ে বলল, নূর ভাইয়া চলো আমরা ব্যালকনি বেয়ে নীর ভাইয়াদের রুমে ঢুকে পড়ি। খাটের তলায় বসে বসে সব শুনব। মাথা ঠিক আছে তোমার? আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। চলো চলো আমরা পাইপলাইন বেয়ে নীর ভাইয়ার রুমের ব্যালকনিতে যাই। বেশি দেরি করলে ওরা আবার ঘুমিয়ে পড়বে, পরে কিছুই শুনতে পারবো না। তুমি যাও ওকে। আমি এসব করতে পারবো না। ওদের মধ্যে কত পার্সোনাল কথা থাকতে পারে, এসব আমরা আড়ি পেতে শুনব? তাছাড়া আজকের রাতটাই তো ওদের একান্ত আন্তরিকতার রাত। এই রাতে ওদের মধ্যে অনেক বোঝাপড়া থাকতে পারে। এসব একদম দেখা বা শোনা যাবে না, বুঝেছ? ওকে ওকে, তোমার যেতে হবে না। আমি একাই যাব, একাই সব শুনব, একাই সব দেখব। কাল একাই ওদের খিল্লি উড়াব। আমার কারো হেল্প লাগবে না, ওকে? চাঁদনি কথাগুলো বলে যেই না পিছু ঘুরতে যাবে এর আগেই নূর চাঁদনিকে কোলে তুলে সোজা রুমে ঢুকে দরজা আটকে দিল। চাঁদনি চেঁচাচ্ছে আর বলছে, তুমি আমাকে রুমে আনলে কেন? ছাড়ো আমাকে, আমি নীর ভাইয়ার রুমে যাব। নূর কিছুই বলছে না। বেডের কাছে গিয়ে চাঁদনিকে ধপাস করে বেডে শুয়ে দিয়ে নূর ও চাঁদনির উপর শুয়ে গেল। চাঁদনি রাগে ফুঁসছে আর নূরের দিকে তাকিয়ে বলছে, ছাড়ো আমাকে, আজ রাতে আমি একটুও ঘুমাবো না। নীর ভাইয়া আর সোহানি আপুকে ডিস্টার্ব করব। এরপর দেখা যাবে ওরা ও রিভেঞ্জ নেওয়ার জন্য আমার বাসর রাতটা ও ভেস্তে দিবে। আমি এই রিস্ক নিতে পারবো না, ওকে? কথা না বাড়িয়ে চোখ বুজে ঘুমিয়ে পড়ো। চাঁদনি বাঁকা হেসে নূরের দিকে তাকিয়ে বলল, নূর ভাইয়া চলো না, আজ আমরা ও বাসর রাত করি। ওদের দেখে আমার ও হিংসে পাচ্ছে। আমাদের বাসর রাত অনেক স্পেশাল হবে, ওকে? তাছাড়া অনেক দেরি আছে, আরও 2 বছর। এসব ভেবে ঘুম নষ্ট না করে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করো। চাঁদনি মুখটা কালো করে নূরের থেকে নিজেকে ছাড়িয়ে অন্য পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। নূর মলিন হেসে পিছন থেকে চাঁদনিকে ঝাপটে ধরে ঘুমিয়ে পড়ল। নূর জানে চাঁদনি বেবির জন্য আবারও মন খারাপ করেছে। ব্যাপারটা আমলে না নিয়ে নূর উল্টে ঢাকার চেষ্টা করছে। ওইদিকে মিহা ও মাহিনকে অনেকক্ষণ যাবৎ বুঝাচ্ছে সোহানির বাসর ঘরে হানা দেওয়ার জন্য। মাহিন ও নূরের মতো ব্যাপারটা টোটালি ইগনোর করে গেছে। মিহাকে নিয়ে বিছানায় শুয়ে পড়েছে মাহিন। মিহা মুখটা ভার করে রেখেছে।
মিহার এই অসহায় ফেসটা মাহিনের মনে ঘোর লাগিয়ে দিচ্ছে। মাহিন কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আগ পাস কিছু না ভেবেই মাহিন মিহাকে পুরোপুরি নিজের করার জন্য উঠে পড়ে লাগল। মিহা প্রথমে অবাক হলেও পরে আর সে মাহিনকে আটকাতে পারেনি। মাহিনের প্রতিটা কাজে মিহা ও সায় দিচ্ছে। নীর আর সোহানি চেঞ্জ করে বেডের উপর ধপ করে বসল। নীর বাঁকা হেসে সোহানিকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। সোহানি পেরেশান হয়ে চোখ দুটো বড় বড় করে নীরের দিকে তাকিয়ে বলল, উফফ, আগে খাটের তলাটা চেক করে নাও। বলা যায় না চাঁদ আর মিহা যা দুষ্টু। কোনো ফাঁকে আবার খাটের তলায় ঢুকে গেছে। নীর তাড়াতাড়ি সোহানির উপর থেকে উঠে খাটের তলায় উকি চুকি মেরে দেখল খাটের তলাটা পুরো খালি। নীর স্বস্তির শ্বাস ছেড়ে বেডের উপর বসে সোহানির দিকে তাকিয়ে বলল, কেউ নেই, খাটের তলা ফাঁকা। সোহানি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওহ গড, বাঁচা গেল। নীর আবার শয়তানি হাসি দিয়ে ধাক্কা মেরে সোহানিকে খাটের উপর ফেলে দিল। সোহানি লজ্জায় মুখ ঢেকে রেখেছে। নীর কিছুটা ওয়েজিত হয়ে সোহানির পুরোপুরি নিজের করার জন্য উঠে পড়ে লাগল। পরের দিন। চলবে।